কোনো একটি ভৌগোলিক উপাদানের বা কোনো একটি ভৌগোলিক বিষয়ের বা বিভিন্ন বিষয়ের কোনো একটি নির্দিষ্ট সময়ে বা ভিন্ন ভিন্ন কোনো সময়ে সেই বস্তু বা সেই উপাদান থেকে যে তথ্য বা রাশি আমরা নিয়ে আসছি বা কালেক্ট করছি সেটাকেই আমরা বলছি হচ্ছে কি ডাটা। সেই ডাটাগুলো যখন একত্রিত করা হয় বা সম্মিলিত করা হয়, সেই ডাটাগুলো একত্রিত বা সম্মিলিত করার পর এমনটা তো নয় যে আমি ডাটাগুলোকে নিয়ে এসে রেখে দিলাম। ঠিক আছে, সেই ডাটা বা তথ্য সেটা কোয়ান্টিটেটিভ ফরম্যাটে হোক বা কোয়ালিটেটিভ ফরম্যাটে হোক, দুটো ফরম্যাটে যখন নিয়ে আসা হলো, সেই সমস্ত ডাটাগুলোকে কি করা হয়, সেই সমস্ত ডাটাগুলোকে যখন প্রসেসিং করা হয়, এই প্রসেসিং এর পুরো প্রক্রিয়াটা আমি নিয়ে আসলাম, কালেক্ট করলাম, তারপরে প্রসেসিং করলাম, এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক। এটাকে যে বিজ্ঞান করছে, মানে হচ্ছে কি যে সায়েন্টিফিক ওয়েতে আমরা ব্যাখ্যা করছি, আমরা সেটাকেই বলা হচ্ছে, সেটাকে আমরা বলছি রাশি বিজ্ঞান। এই জন্য রাশি বিজ্ঞান বলে থাকি। তাহলে রাশি বিজ্ঞান কি না, রাশি বিজ্ঞান হচ্ছে কোনো একটা পার্টিকুলার বিষয়ের বা ভিন্ন ভিন্ন বিষয়ের বিভিন্ন সময়ের বিভিন্ন ডাটাগুলোকে কালেকশন করে নেওয়া হয়, করে নিয়ে আসা হয়, এবং সেই ডাটাগুলো কালেকশন করে নিয়ে আসার পর তাদের একটা আহ তাদের বিভিন্ন তাদের বিভিন্ন তোমার ব্যবহার, গুরুত্ব বা তাদের প্রসেসিং করা হয় ডাটাগুলোকে, তখন সেটাকে আমরা বলছি রাশি বিজ্ঞান। এখন এই রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা কি, তাই তো? রাশিবিজ্ঞানের কি প্রয়োজনীয়তা বা স্ট্যাটিস্টিকের কি প্রয়োজনীয়তা, ভূগোলে কি প্রয়োজনীয়তা আছে? রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা বলতে তোমার প্রথমে ভূগোলের কথা আমরা যদি বলি, তাহলে হচ্ছে গিয়ে বিভিন্ন বিষয়গুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক। যেমন ধান চাষ করতে গেলে, কোন একটি অঞ্চলে ধান চাষ করতে গেলে সেখানে হচ্ছে গিয়ে তোমার বৃষ্টিপাত কি রকম থাকবে, বা এভারেজ রেইনফল কি রকম হওয়া দরকার, বা টেম্পারেচার বা তাপমাত্রা কি রকম হওয়া দরকার, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আমাদের অবগত থাকতে হবে। তাহলে আমরা দেখছি যে আমরা যখন ভূগোলে স্ট্যাটিস্টিক ইউজ করি তখন কি, কোনো একটি উপাদানের এবং সেই উপাদানটির সাথে অন্য কোনো উপাদানের কোনো সম্পর্ক আছে কিনা, যদি সম্পর্ক থেকে থাকে সেই সম্পর্ক কি রূপ সম্পর্ক আছে, পজিটিভ সম্পর্ক আছে, নেগেটিভ সম্পর্ক আছে, ঠিক আছে, এই সমস্ত সম্পর্কগুলোকে স্থাপন করার পর তাদের বিভিন্ন গুরুত্বের মাধ্যমে তাদেরকে দেখা হয়। ঠিক আছে, ধরো আমি ধান চাষের ক্ষেত্রে আমি বলছি যে আমাদের এখানে যে ধান চাষের টেম্পারেচার 26 ডিগ্রি টেম্পারেচার লাগে, 100 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত লাগে। তো সুতরাং এই কন্ডিশন গুলোর উপর ধান চাষ কিন্তু ডিপেন্ড করছে, এবং এই কন্ডিশন গুলো পেলে তবেই ধান চাষ হবে। এখন কখনো কখনো ধরো বৃষ্টি হলো না, ঠিক আছে, বৃষ্টি হলো না, তখন আমরা কি, কতটা পরিমাণ বৃষ্টি হলো না, কতটা পরিমাণ আমার জলসেচ লাগবে, এগুলো যদি আমাদের আইডিয়া থাকে, তখন সেই আইডিয়া থেকে আমরা করে থাকি। নর্মালি আমরা যারা কৃষক, আমাদের দেশের কৃষকরা সেরকম ভাবে তো শিক্ষিত নন, তবে তাদের তাদের অভিজ্ঞতা বা তাদের আন্দাজ মতো এই সমস্ত ব্যাপারগুলো করে থাকেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সেই দাঁড়াচ্ছে সেই স্ট্যাটিস্টিকেই, সেই বিজ্ঞানই দাঁড়াচ্ছে। কারণ ধান চাষের সাথে সেই অঞ্চলের জলবায়ু বা হচ্ছে গিয়ে মৃত্তিকা, বা কতটা কি আমাকে সার দিতে হবে, কতটা কি জৈব সার প্রয়োগ করতে হবে, কখন কি আগাছা পরিষ্কার করতে হবে, সেগুলো সব কিন্তু ডিপেন্ড করে আছে। তাহলে আমরা বলতেই পারি ভূগোলের বিভিন্ন ভৌগোলিক যে সমস্ত উপাদানগুলো আছে, সেই ভৌগোলিক বিভিন্ন উপাদানগুলো যখন আমরা কোনো একটার সাথে আরেকটা উপাদানের যখন আমরা সম্পর্ক খোঁজার চেষ্টা করি, বা সেই সম্পর্ক খোঁজার মাধ্যমে ভবিষ্যতের যে রূপকৌশল বা রূপরেখা আমরা তৈরি করি, তখন সেটাকে বলা হচ্ছে গিয়ে, বলা হচ্ছে না, তখন সেটা আমরা আহ আহ, রাশিবিজ্ঞানের গুরুত্ব হিসেবে দেখছি ভূগোলে। ঠিক আছে, এখন আমি প্রত্যেকটা জায়গাতে ব্যবহার করলাম ডাটা। কি ব্যবহার করলাম? তথ্য বা ডাটা। এখন ডাটা জিনিসটা কি, ডাটা বা তথ্য জিনিসটা কি? না, ডাটা বাংলাতে তথ্য বলা হয়। ডাটা হচ্ছে কি কোনো একটি উপাদানের বা ভৌগোলিক বিষয়ের যে হচ্ছে কি তোমার গাণিতিক রূপ, সেই গাণিতিক রূপকে ডাটা বলা হয়। ঠিক আছে, এখন ধরো তাহলে তোমরা প্রথমেই মনে রাখবে যে রাশিবিজ্ঞানের প্রধান কাজ হচ্ছে কি ডাটা কালেকশন। প্রধান উদ্দেশ্য হচ্ছে ডাটা কালেকশন, সেই ডাটা কালেকশন করে নিয়ে আসা হয় এবং পরবর্তী ক্ষেত্রে প্রসেস করা হয়। এটা 2016 সালের পরীক্ষাতে পড়েছিল আর কি, যে কাকে বলে আর কি রাশিবিজ্ঞান, ডাটা কালেকশনকে বলে, ডাটা প্রসেসিং কে বলে। তোমরা মনে রাখবে যে ডাটা কালেকশনটাই হচ্ছে গিয়ে রাশিবিজ্ঞান, পরবর্তী ক্ষেত্রে সেগুলোকে প্রসেসিং করা হয়। এখন এই যে ডাটা, এই ডাটা কত রকমের হতে পারে, ঠিক আছে, এগুলো আমরা
আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রাইমারি ডাটা সোর্স হতে পারে, সেকেন্ডারি ডাটা সোর্স হতে পারে আর কি, যেগুলো প্রথম ক্লাসটা ছিল, দেখবে ওটা রেকর্ডিং সেকশনে আছে, ওটা দেখে নেবে। এখন ডাটাকে আমরা এখানে আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে র ডাটা, একটা হচ্ছে অ্যারে ডাটা। র ডাটা মানে কি? র ডাটা র ডাটা হচ্ছে গিয়ে যখন যখন আমি কোনো ভৌগোলিক উপাদানের বা বিষয়ের হচ্ছে গিয়ে ধরো আমার বয়স কত, বা আমার বয়স হচ্ছে গিয়ে ধরো আমি 35 বছর, ঠিক আছে, আমার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, ঠিক আছে, বা আমার ওয়েট হচ্ছে গিয়ে 75 কেজি, এইগুলোকে যখন আমি প্রেজেন্ট করে আমি লিখে ফেললাম, তখন সেটা হচ্ছে কি র ডাটা। এটা একটি র ডাটা। তার মানে হচ্ছে কি, যখন আমি ডাটাগুলোকে ফিল্ড থেকে কালেকশন করে নিয়ে আসছি, সজ্জিতকরণের আগে সজ্জিতকরণের আগে অবধি সেই ডাটাটাকে বলা হচ্ছে র ডাটা। ঠিক আছে, র র ডাটা। তারপর তারপরে হয় এই ডাটাটাকে যখন প্রসেসিং করা হয়, তখন সেটাকে অ্যারে ডাটা বলা হয়। কি অ্যারে ডাটা বলা হয়? অ্যারে ডাটা মানে কি? অ্যারে ডাটা মানে হচ্ছে কি, যখন তুমি ডাটাটাকে নিয়ে আসলে, অ্যারে ডাটা, এই ডাটাটাকে যখন নিয়ে আসলে, সেটা হচ্ছে কি যখন সাজানো হচ্ছে, টেবুলেশনের মাধ্যমে সাজানো হয়, সেটা ঊর্ধ্বক্রমে হতে পারে, সেটা অধক্রমে হতে পারে, তখন সেই ডাটাটাকে বলা হচ্ছে কি তোমার অ্যারে ডাটা। তাহলে অ্যারে ডাটা মানে কি? অ্যারে ডাটা মানে হচ্ছে কি, বলবে যে যখন র ডাটাটাকে আমরা সাজাচ্ছি, সেটা মানের ঊর্ধ্বক্রমে হোক অধক্রমে হোক, একটা টেবিলের মাধ্যমে উপস্থাপন করছি, তখন সেটাকে বলা হচ্ছে অ্যারে ডাটা। ঠিক আছে, এখন এই যে যে ডাটা যে সমস্ত আমরা কালেকশন করছি বা নিয়ে আসছি, এগুলোকে শ্রেণীবদ্ধকরণ করা হয়, বাংলাতে বলা, এটাকে বলা অ্যাকচুয়ালি, যদি বলা হয় এটাকে, ধরো ডাটাটা আমি প্রচুর পরিমাণ কোনো উপাদান সম্বন্ধে ডাটা কালেক্ট করে নিয়ে আসলাম, সেই ডাটাটাকে আমাকে সংক্ষিপ্ত আকার তো সাজাতে হবে। সেই সংক্ষেপে যখন আমরা সংক্ষিপ্তকরণ করছি, তখন সেটাকে বলা হচ্ছে কি রাশি তত্ত্বের শ্রেণীবদ্ধকরণ। ঠিক আছে, এবারে রাশি তত্ত্বের শ্রেণীবদ্ধকরণ বিভিন্ন রকম ভাবে হয়। কিরকম ভাবে হয়? যেমন ক্লাস লিমিট হয়, ক্লাস বাউন্ডারি হয়, ক্লাস মার্কস হয়, বিভিন্ন রকম ভাবে ট্যালি মার্কস হয়। ঠিক আছে, এগুলো বিভিন্ন ধরনের আমরা সেই করতে পারি। তাহলে আমরা একটা একটা আসি। ঠিক আছে, তাহলে হেডিং করবে যে রাশি তত্ত্বের শ্রেণীবদ্ধকরণ। রাশি তথ্যের শ্রেণীবদ্ধকরণ, এটা হেডিং করবে। তাহলে রাশি তত্ত্বের শ্রেণীবদ্ধকরণের প্রথমে আমাদের বলা হয় যে শ্রেণী। দেখো, আমরা শ্রেণীবদ্ধকরণের প্রথমে আছে শ্রেণী, যেটাকে বলা হয় ক্লাস। ঠিক আছে, তাহলে প্রথমেই কি আছে? প্রথমেই শ্রেণী, না প্রথমেই শ্রেণী বা ক্লাস কাকে বলে? ক্লাস হচ্ছে গিয়ে, ধরো ধরো তুমি ডাটাগুলোকে নিয়ে আসলে, এবারে ডাটাগুলোকে তোমার প্রসেসিং এর জন্য বা ক্যালকুলেশনের সুবিধার্থে একটি নির্দিষ্ট ইন্টারভেলে যখন সাজাচ্ছ, তখন সেটাকে শ্রেণী বলা হচ্ছে। কি রকম সাজানো হচ্ছে? যেটা হচ্ছে 10 থেকে, ধরো 0 থেকে 10, 20 থেকে 30, আবার কোনোটা সাজালে তোমার 31 থেকে 40। ঠিক আছে, এইভাবে যখন তুমি ডাটাগুলোকে এনে ঠিকঠাক টেবুলেশনের মাধ্যমে যখন প্রেজেন্ট করছো, তখন সেটাকে বলা হচ্ছে শ্রেণী। এখন শ্রেণীরও বিভিন্ন রকম ভাগ আছে। কি রকম ভাগ আছে? কি বললাম? শ্রেণী হচ্ছে কি, যখন তুমি ডাটাগুলোকে নিয়ে আসলে, ডাটাগুলোকে নিয়ে এসে টোটালটা যখন তুমি গ্রুপে ভাগ করছো, তখন সেটাকে বলা হচ্ছে ক্লাস। ঠিক আছে, এখন এই ক্লাসেরও হচ্ছে গিয়ে দুটো ভাগ আছে। কি আছে? একটা হচ্ছে ক্লাস লিমিট। কি? ক্লাস লিমিট। এটাকে বাংলাতে বলা হয় কি? শ্রেণী সীমা। শ্রেণী সীমা। আরেকটা হচ্ছে কি তোমার ক্লাস বাউন্ডারি, মানে যেটা সীমানা। ঠিক আছে, কি? ক্লাস বাউন্ডারি। বাংলাতে বলা হয় শ্রেণী সীমানা। এখন ক্লাস লিমিট কি? এগুলো জেনে রাখো, কারণ এগুলো নিয়ে যদি দু একটা ছোট ছোট বিষয় দিয়ে দেয়, তখন সুবিধা হবে। তাহলে ক্লাস লিমিট কি জিনিস? না, ক্লাস লিমিটের আমরা প্রথমেই বলতে পারি যে এখানে আপার ক্লাস আর লোয়ার ক্লাস। জানতে হবে যে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস জিনিসটা কি। ধরো তোমাদের এখানে কিছু আমি ডাটা বা তথ্য দিচ্ছি, ঠিক আছে, সবই তো ডাটা। তথ্যটা হচ্ছে এরকম যে ধরো 700 থেকে 800, ঠিক আছে, 801 থেকে হচ্ছে গিয়ে 900, 901 থেকে 1000, এরকম আমি একটা তথ্য লিখলাম। এটা হচ্ছে গিয়ে আমরা ক্লাস, এটা কি বলতে পারি? ক্লাস। পরে ক্লাস সীমা না ক্লাস সীমানা, সেটা আমি পরে আসছি। এটাকে আমি প্রথমে বললাম ক্লাস। এখন দেখবে এই দিকের ডান দিকের যে পোর্শন গুলো থাকবে, সেগুলো হচ্ছে গিয়ে সব আপার ক্লাস। ঠিক আছে, এগুলো সুবিধার্থে বলছি, এগুলো সব আপার ক্লাস। কি এগুলো? আপার ক্লাস।
আপার ক্লাস, আর এই পোর্শনের দিকের এই দিকগুলো যেগুলো থাকবে সেগুলো থাকবে লোয়ার ক্লাস। কি থাকবে? এই দিকগুলো থাকবে লোয়ার ক্লাস। এখন এখন এই যে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস, একটি আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে, এই যে একটি আপার ক্লাস, এই একটি আপার ক্লাস এবং একটি লোয়ার ক্লাসের মধ্যে কি বলছে দেখো, যদি আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে যদি পার্থক্য থাকে, তার মানে এখানে আছে 800, এখানে আছে 801, তার মানে পার্থক্য হচ্ছে, একের পার্থক্য হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছো তো? একের পার্থক্য হচ্ছে। যখন আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে পার্থক্য থাকবে তখন সেটা হয়ে যাবে ক্লাস লিমিট। কি হয়ে যাবে তখন? সেটা ক্লাস লিমিট, বা বাংলাতে এটাকে বলা হয় শ্রেণী সীমা। তা আবার বলছি আমি, এদিকের গুলোকে আপার ক্লাস বলবো, এদিকের পোর্শন গুলোকে আপার ক্লাস বলবো, এদিকেরটা বলবো লোয়ার ক্লাস। এখন এই আপার ক্লাস এবং লোয়ার ক্লাস, তাহলে এই সেকশনের আপার ক্লাস হচ্ছে এটা, এটা লোয়ার ক্লাস। একটি আপার ক্লাস শেষ হয় এবং অন্য একটি তোমার হচ্ছে গিয়ে ক্লাসের লোয়ার ক্লাস শুরু হয়। তাহলে আমি বলতে পারি আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে যদি গ্যাপ থাকে, যদি ডিফারেন্স থাকে, এখানে একের গ্যাপ আছে না, আবার দেখে এখানে 900 আছে, সেকেন্ডটার এটা 900 আছে, আবার এখানে 901 আছে, তাহলে এখানে এখানে সেম একের ডিফারেন্স আসছে। ঠিক আছে, সেম এখানে একের ডিফারেন্স আসছে। তাহলে আমি বলতে পারি এই যে ডিফারেন্স যখন থাকছে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে, তখন আমার সেটা হয়ে যাচ্ছে কি, তখন সেটা হয়ে যাচ্ছে শ্রেণীর সীমা। তাহলে আমরা এটাকে বলতে পারি ক্লাস লিমিট বা শ্রেণীর সীমা। পরবর্তী ক্ষেত্রে আমার আছে ক্লাস বাউন্ডারি। এখন ক্লাস বাউন্ডারি কি না, ক্লাস বাউন্ডারিতে আমরা প্রথমেই বলতে পারি, এখানে কি বলেছিলাম, এখানে বলেছিলাম যে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস তোমার হচ্ছে গিয়ে যখন ডিফারেন্স বা গ্যাপ থাকবে তখন সেটা হচ্ছে কি তোমার ক্লাস লিমিট। এক্ষেত্রে এই গ্যাপটি কিন্তু থাকবে না, এক্ষেত্রে এই গ্যাপটি কিন্তু থাকবে না। যখন আপার ক্লাস এবং লোয়ার ক্লাস মধ্যে কোনো পার্থক্য থাকবে না তখন তাকে শ্রেণী সীমানা বা ক্লাস বাউন্ডারি সেটাকে বলা হয়। ঠিক আছে, এটা কিভাবে হয়? ধরো আমি একটা ডাটা নিচ্ছি, ঠিক আছে, ডাটাটা নিয়ে তোমরা বুঝতে পারবে যে ক্লাস বাউন্ডারি কিভাবে নির্ণয় করা হয়। ঠিক আছে, এবং ধরো এদিকে আমি একটা ক্লাস লিমিট নিচ্ছি, ঠিক আছে, এদিকে ক্লাস বাউন্ডারি লিখবো, ক্লাস লিমিট, এবং এটারই আমরা বের করব ক্লাস বাউন্ডারি। একটা ছোট ডাটা নিই তাহলে বুঝতে পারবো আর কি। ক্লাস বাউন্ডারি, এখন ধরো ক্লাস আমার আছে 35 থেকে 39, ঠিক আছে, 40 থেকে, প্রত্যেকটার গ্যাপ আছে, তার মানে এগুলো ক্লাস লিমিট। 40 থেকে 44, 45 থেকে 49, ঠিক আছে, আমি তিনটে নিলাম। এখন এই তিনটের আমার ক্লাস বাউন্ডারি বের করতে হবে। তাহলে ক্লাস বাউন্ডারি বের করানোর প্রথম স্টেপ হচ্ছে কি, আমাকে দেখতে হবে যে আপার ক্লাস, তাহলে এদিকের গুলো আপার ক্লাস, এদিকের গুলো হচ্ছে লোয়ার ক্লাস। তাহলে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস, আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে কত ডিফারেন্স আছে সেটা দেখতে হবে। তাহলে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে ডিফারেন্স কত আছে? এক ডিফারেন্স আছে। ডিফারেন্স বাই 2 কত হচ্ছে? 0.5, 0.5। এখন 0.5 তোমাকে কি করতে হবে? 0.5 যেটা করতে হবে, আপার ক্লাস যেগুলি আছে এই আপার ক্লাসের সাথে 0.5 যোগ করতে হবে। কি বলছি? এই আপার ক্লাসের সাথে 0.5 যোগ করতে হবে প্রত্যেকটির সাথে, এবং লোয়ার ক্লাসের সাথে 0.5 আছে সেটি মাইনাস করতে হবে। তাহলেই কিন্তু ক্লাস বাউন্ডারি বেরিয়ে যাবে। তাহলে এদিকটা কি, এদিকটা আমি লিখে দিচ্ছি বোঝার জন্য যে এটা হচ্ছে গিয়ে আপার ক্লাস আর এদিকটা হচ্ছে লোয়ার ক্লাস। ঠিক আছে, তাহলে কি বললাম? বললাম যে আপার ক্লাসের সাথে লোয়ার ক্লাসের সাথে বিয়োগ করতে হবে এবং আপার ক্লাসের সাথে যোগ করতে হবে। তাহলে করো, লোয়ার ক্লাসের সাথে বিয়োগ করলে কত হবে? প্রত্যেকটার করো 34.5, 0.5 করে যদি, কারণ 0.5 আমার হচ্ছে গিয়ে ডিফারেন্স আছে, তাহলে 34.5 একটা বেরোলো। তারপরটা কত হবে? 39.5। তারপরটা কত হবে? তারপরটা হবে 44.5। লোয়ার ক্লাস আমার বেরোলো। দেন এই দিকটা কি হবে? এই দিকটাতে যোগ করতে বলেছে, আপার ক্লাসের সাথে যোগ হবে, তাহলে কত হবে? 39.5। আবার কত হবে এটা? এটা হবে তোমার হচ্ছে 39 আছে, 39.5 হবে, হ্যাঁ। এটা কত হবে? এটা 44.5 হবে। এবং এটা কত হবে? এটা হচ্ছে কি 49.5 হবে। তাহলে প্রত্যেকটির সাথে যোগ হলো। এখন দেখো এখানে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স নাই, দেখতে পাচ্ছ তো? এটা 39.5 আছে, 39.5 আছে। এখন এগুলো কেন করা হয়েছে? এগুলো করা হয়েছে এই কারণেই যাতে
এখানে ওভারল্যাপ হয়, ডাটার ওভারল্যাপ হয়, ঠিক আছে, যাতে ফ্র্যাকশন যে সমস্ত যে সমস্ত তোমার পরিসংখ্যান দশমিকে থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্লাস বাউন্ডারি নির্ণয় করতে হয়, ঠিক আছে। আর এক্ষেত্রে কিন্তু ওভারল্যাপ করে। তাহলে আমরা দেখলাম যে ক্লাস লিমিট থেকে কিভাবে আমরা ক্লাস বাউন্ডারি বের করি। এখন এটা তোমাদের এমসিকিউ তে একটা দিয়েও দিতে পারে যে এরকম ক্লাস লিমিট দিয়ে দেবে, তারপরে বললো যে ক্লাসটির ক্লাস বাউন্ডারি কত হবে। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, এগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং এটি গেল ক্লাস লিমিট এবং ক্লাস বাউন্ডারি। পরবর্তীতে আমরা আসবো ক্লাস মার্ক, ঠিক আছে। এগুলো সব হচ্ছে কি রাশিতত্ত্বের যে শ্রেণীবদ্ধকরণ, এই যে আমরা হেডিং করেছি রাশিতত্ত্বের যে শ্রেণীবদ্ধকরণ, সেই শ্রেণীবদ্ধকরণের মধ্যেই পড়ছে। তাহলে কি আছে এরপরে? এরপরে আছে কি ক্লাস মার্ক, আমি এখানেই করছি, ঠিক আছে। ক্লাস মার্ক ব্যাপারটা কি? ক্লাস মার্ক হচ্ছে গিয়ে তোমার যেটাকে আমরা মিড পয়েন্ট বলে থাকি। মিড পয়েন্ট কি বলছিস? যেটাকে আমরা মিড পয়েন্ট বলছি। এখন মিড পয়েন্ট নির্ণয়ের কৌশল কি? ধরো দুটো ক্লাস আছে আমার, এরকম ক্লাস 5 থেকে 10, 10 থেকে 15, দুটো ক্লাস এরকম বাউন্ডারি তোমার দেওয়া আছে। এখন ব্যাপার হচ্ছে এর যদি বলি মিড পয়েন্ট কি হবে, তাহলে মিড পয়েন্ট আমাকে বের করতে গেলে এই দুটোই প্রথমে যোগ করতে হবে। তাহলে 10 + 5 যদি যোগ করি কত হবে? 15 হবে। 15/2 করলে কত হবে? দুটো যেহেতু আপার ক্লাস এবং লোয়ার ক্লাস আছে, তাহলে 7.5। তাহলে এটার মিড পয়েন্ট হবে 7.5, ঠিক আছে। আর এটার কত হবে? এটার ক্ষেত্রেও সেম হবে। 10 আর 15 যদি যোগ করা হয় তাহলে 25 হয়। 25কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12.5 হয়। তাহলে এটা গেল 12.5। এটা হচ্ছে ক্লাস মার্কস। এগুলো অনেক সময় তোমাদের কাজে লাগবে, কারণ বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল যখন আমরা ক্যালকুলেশন গুলো করবো, তখন এই সমস্ত ব্যাপারগুলো, ছোট ছোট জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। সুতরাং স্ট্যাটিস্টিকে যাওয়ার আগে, স্ট্যাটিস্টিকের বিভিন্ন ক্যালকুলেশনে যাওয়ার আগে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে ভালো করে শিখে নিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারবে না, ঠিক আছে। সুতরাং এটা গেল ক্লাস মার্ক। পরেরটাতে কি আসবো? পরে আমরা আসবো ট্যালি চিহ্ন। দেখো এটা সেরকম ভাবে তোমার হচ্ছে কি ইম্পর্টেন্স নয়, তার একটু জেনে রাখো ট্যালি মার্কস কি। ট্যালি মার্কস কে বা ট্যালি চিহ্ন, এটাকে বলা হয়, একটি অন্য নামও আছে, সেটিকে বলা হচ্ছে, মনে রাখবে সেই নামটি, সেটিকে বলা হচ্ছে 4 অ্যান্ড ক্রস মেথড। 4টে দাগ দিয়ে ক্রস দেওয়া হয় 5 নম্বরে, এই জন্য এটাকে বলা হয় 4 অ্যান্ড ক্রস মেথড। এটা একবার পরীক্ষাতে এসেছিল অন্য জায়গার, যে 4 অ্যান্ড ক্রস মেথড কাকে বলা হয়। সেটা টেলি যে মার্কস আছে সেই টেলি মার্কস কে বলা হয়। এখন টেলি মার্কস কিভাবে করা হয় সেটা দেখো, তাহলে বুঝতে পারবে। যেমন আমি কিছু ডাটা নিয়ে নিয়ে নিচ্ছি এবং তোমাদেরকে সেগুলি দেখাচ্ছি। তাহলে আমাকে এদিকে শ্রেণী লিখতে হবে, বা ক্লাস ইন্টারভেল বা ক্লাস বাউন্ডারি যাই বলো, এদিকে শ্রেণী থাকবে। এখানে থাকবে অসজ্জিত রাশি তথ্যের সংখ্যা, আমি বাংলাতে লিখছি অসজ্জিত রাশি তথ্যের সংখ্যা। ওটা ক্লাস মার্কের ভাগ না, ক্লাসের ভাগ, ঠিক আছে। তথ্যের সংখ্যা। দ্বিতীয়ত থাকবে হচ্ছে কি তোমার ট্যালি চিহ্ন, এগুলো তোমরা জানো। ট্যালি চিহ্ন আমি তাও একবার মনে করিয়ে দিচ্ছি। এবং এদিকে থাকবে ফ্রিকোয়েন্সি, মেন ফ্রিকোয়েন্সি বা ব্যক্তির সংখ্যা বা ফ্রিকোয়েন্সি, ব্যক্তির সংখ্যা, হয়েছে। এরপরে শ্রেণী আমরা নিচ্ছি। এখানে আমরা শ্রেণী নিচ্ছি 0 থেকে 10, একটু ফাঁকা ফাঁকা নিচ্ছি, 10 থেকে 20, 20 থেকে 30। কিভাবে টেলিমার্কসটা হয় দেখো, 30, ঠিক আছে। এখন কি আছে, এই ধরো 10 থেকে 20, সরি 0 থেকে 10-এর মধ্যে আমি কিছু কিছু নাম্বার নিয়ে নিচ্ছি। কত? 2, 2, 9, 6, হয়েছে। এখানেও কিছু নিচ্ছি 10, 15, যা তুমি নিতে পারো 10 থেকে 20-এর মধ্যে, 18, 12, 17। অসজ্জিত, এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে বা তোমার সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু সজ্জিত নয়। 20 থেকে 30-এর মধ্যে আমি নিলাম 22, 28, 26, 22, 28, আবার 29 নিলাম, ঠিক আছে। তাহলে দেখো, আমাকে প্রথমে এখানে যে ব্যক্তির সংখ্যা, টোটাল যে ব্যক্তির সংখ্যা, সেখানে লিখতে হবে যে কতগুলি ব্যক্তি আছে। তাহলে ব্যক্তি মানে টোটাল যে এখানে যে অসজ্জিত যে রাশিটা আছে সেটা আমাকে লিখতে হবে কতগুলো আছে। তাহলে কাউন্ট করো, 1, 2, 3, 4টে। তাহলে কত হবে? 4, এখানে 4 হবে।
এখন ট্যালি মার্কস দিতে গেলে কি হবে, এখানে 4টে তোমাকে হেলানো দাড়ি দিতে হবে, 1 2 3 4। ঠিক আছে, 4 এন্ড ক্রস 5টার বেলায় এটাকে এইভাবে কেটে দেবো, তাহলে 5টা হবে। ঠিক আছে, আবার এখানে দেখো পরেরটা করলে বুঝতে হবে এখানে কত আছে, 10 থেকে 20 যে শ্রেণী, সেই শ্রেণীর কতগুলো অসজ্জিত রাশি আছে দেখো, 1 2 3 4 5। সেক্ষেত্রে আমরা কি করব, 4টে দেবো, 4 এন্ড ক্রস মেথড 4টে, 1 2 3 4, এরপরে কি হবে, কেটে দেবো এইভাবে, তাহলে 5। এখানে আমি টোটাল কি লিখবো, ব্যক্তির সংখ্যা হচ্ছে গিয়ে 5 হয়েছে। এইবারে দেখো টেলিমার্কসের এখানে যে শ্রেণী আছে, শ্রেণীতে যেটা আছে 20 থেকে 30, সুতরাং এখানে কতগুলো আছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে আমি কি বলেছি, 5টার ক্ষেত্রে 4টে নিয়ে ক্রস করলে 5টা হবে, এবং একটার জন্য তোমাকে একটা ট্যালি চিহ্ন দিতে হবে। তাহলে আমি এখানে লিখবো 6, ব্যক্তির সংখ্যা আছে 6, এখানে আমাকে দিতে হবে 1 2 3 4, এই কটা হলো, 5টা হলো, এবং একটু গ্যাপ দিয়ে ফাঁকা দিয়ে যেন বোঝা যায় এটা দিলে 1। তাহলে এখানে টেলি চিহ্ন কি হলো, এখানে টেলি চিহ্ন হচ্ছে গিয়ে তোমার 6টা। এটা গেল টেলিমার্কস। ঠিক আছে, এখন এইগুলো যেগুলো আমরা দেখলাম সেটা হচ্ছে কি, এই যে ক্লাসকে আমরা বা রাশি তত্ত্ব যেটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে, সেই রাশি তত্ত্বটাকে হচ্ছে কি তোমার শ্রেণীবদ্ধকরণ, মানে কিভাবে আমরা সাজাতে পারি, এটা গেল। ঠিক আছে, এরপরে আমরা আসবো যে ফ্রিকোয়েন্সি কি, এই যেমন আমরা বিভিন্ন টার্ম ইউজ করবো, যে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি জিনিসটা অ্যাকচুয়ালি কি, বাংলাতে যেটাকে বলা হয় পরিসংখ্যা। ঠিক আছে, বাংলাতে বলা হয় পরিসংখ্যা, ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আর কিছুই না, ফ্রিকোয়েন্সি যেমন ফ্রিকোয়েন্সি মানে যে তোমাদেরকে কথা বলছি, আমার এখানে প্রতিধ্বনিত হয়ে তোমাদের ওখানে পৌঁছাচ্ছে, এটা তো ফ্রিকোয়েন্সি কাজ করছে। তার মানে কিছু একটা জিনিস বারবার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, কিছু একটা জিনিস বারবার হচ্ছে, যে জিনিসটা বারবার হয় সেটাকেই ফ্রিকোয়েন্সি বলা হয়। মনে রাখবে, যে জিনিসটা বারবার আসে, যে জিনিসটা বারবার হয়, একই জিনিসের রিপিট হয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। সেটা কোনোটা একবারও হতে পারে, কোনোটা দুবারও হতে পারে, কোনোটা তিনবারও হতে পারে, সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলে থাকি। ঠিক আছে, এখন ব্যাপার যদি আরো সহজভাবে বলতে চাই কি হবে দেখো, কি বললাম, ফ্রিকোয়েন্সি আর কিছুই না, কোনো জিনিস যখন বারবার রিপিট হয় তখন সেটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। ধরো অ্যাজ ফর এক্সাম্পল বলি, যে হচ্ছে গিয়ে ধরো একটি ক্লাসে স্টুডেন্ট আছে, ধরো 10 জন স্টুডেন্ট আছে। এখন 10 জনের মধ্যে 8 জন, 10 জনের মধ্যে 8 জন নাম্বার পেয়েছে হচ্ছে 60, কোনো একটা বিষয়ে নাম্বার পেয়েছে 60। ঠিক আছে, 100-র পরীক্ষা হয়েছে 60 পেয়েছে, অর্থাৎ 8 জন কত নাম্বার পেয়েছে, 8 জন পেয়েছে 60 নম্বর। তাহলে আমি লিখি কি না, 8 জন স্টুডেন্ট আছে, তারা কত নাম্বার পেয়েছে, 60 জন, 8 জন স্টুডেন্ট 60 করে নাম্বার পেয়েছে, 8 জন স্টুডেন্ট একই নাম্বার পেয়েছে 60। তাহলে আমি এখানে বলতে পারি যে 60-এর ফ্রিকোয়েন্সি মানে 60 কতবার এসছে, 60 যে নাম্বারটি সেটি কতবার এসছে, সেটি হচ্ছে 8। সুতরাং এই 8টি হচ্ছে ফ্রিকোয়েন্সি। ব্যাপারটা বুঝতে পারছি কি বলছে, মানে 60 নাম্বারটাই ঘুরে ফিরে এসেছে। তাহলে আমি এইভাবে বলতেই পারি যে হচ্ছে গিয়ে রাশি তত্ত্বের কোনো বন্টনে, বিশেষ বন্টনে বলতে হবে, বন্টনে বলাটা ভুল, রাশি তত্ত্বের বিশেষ বন্টনে একটি সংখ্যা কতবার বর্তমান বা প্রেজেন্ট আছে সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। আমি আরেকবার বলছি, রাশি তত্ত্বের বিশেষ বন্টনে কোনো একটি সংখ্যা কতবার এসছে সেটাকেই ওই সংখ্যাটির ফ্রিকোয়েন্সি বলা হয়। এখানে আমরা অ্যাজ ফর এক্সাম্পল দেখলাম যে 60 নম্বর পেয়েছে 8 জন, সুতরাং 60-এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 হয়েছে। এটা হলো ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যা কাকে বলে। এখন আমরা এই ফ্রিকোয়েন্সিকে নিয়েই আমাদের সব কাজ, স্ট্যাটিস্টিকের সব কাজই হচ্ছে এই ফ্রিকোয়েন্সিকে নিয়ে। এখন এই যে ফ্রিকোয়েন্সিকে আমরা ডিস্ট্রিবিউট বা ফ্রিকোয়েন্সিকে আমরা বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরা পরের ইয়েতে লিখো যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের আগে আরো একটি বিষয়ে অবগত তোমাদের হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল সিরিজ। এটা যেহেতু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যেই পড়ছে তাই আমি একটু আলোচনা করে দিই। কি না, স্ট্যাটিস্টিক্যাল সিরিজ। এখন বলবে স্ট্যাটিস্টিক্যাল সিরিজ জিনিসটা কি, না স্ট্যাটিস্টিক্যাল সিরিজ জিনিসটা আর কিছুই না, তুমি যে ডাটাগুলোকে নিয়ে আসছো, র ডাটাগুলোকে নিয়ে আসছো, সেই র ডাটাগুলোকে নিয়ে এসে
যখন তুমি সিস্টেমেটিক ওয়েতে যখন তুমি প্রেজেন্ট করছো তাকেই বলা হয় স্ট্যাটিস্টিক্যাল সিরিজ। যেমন ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল এখানে কথার কথা বলছি, যে ধরো আমি ইয়ার, এখানে একটা ইয়ার আছে, বছর আছে, বিভিন্ন সময় থাকবে এবং এদিকে প্রোডাকশন ইউনিট থাকবে, প্রোডাকশন কি, প্রোডাকশন থাকবে। এখন আমি এদিকে ইয়ার লিখছি 2023 সাল, 2021 সাল, 22 সাল, 2021 সাল। এখন তিনটে সাল আমি কি না বর্তমান সময় থেকে পিছনের দিকে সাজালাম, মানে প্রেজেন্টের থেকে পাস্টের দিকে সাজালাম। এখন কোনো একটি প্রোডাকশন, কোনো একটি উপাদানের আমি প্রোডাকশন এখানে লিখলাম, ধরো 16 ইউনিট লিখলাম, এটা 10 ইউনিট লিখলাম, এটা হচ্ছে কি 8 ইউনিট লিখলাম। এই যে কোনো একটা প্রোডাকশন বা কোনো একটি উপাদানের প্রোডাকশনকে আমি যখন একটা সিমেট্রিতে সাজাচ্ছি না, একটা সিমেন্ট সিস্টেমে সাজাচ্ছি না, সিস্টেমটা কি বর্তমান সময় থেকে পুরনোর দিকে সাজাচ্ছি বা পাস্টের দিকে সাজাচ্ছি, এই একটা সিস্টেম আমি ফলো করছি। সেটা বিভিন্ন রকম কিন্তু বইতে হতে পারে, ঠিক আছে। এই যে সিস্টেমে যখন তুমি সাজাচ্ছ ডাটাগুলোকে, সেটাকেই বলা হয় স্ট্যাটিস্টিক্যাল সিরিজ, ঠিক আছে। তাহলে স্ট্যাটিস্টিক্যাল সিরিজ আর কিছুই না, যেখানে তথ্যগুলিকে বা ডাটাগুলিকে একটি সিস্টেমেটিক পর্যায়ক্রমে বা সিস্টেমেটিক অনুযায়ী সাজালে তাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল সিরিজ বলি। হয়েছে, এখানে এক্সাম্পলটা দেওয়া রইল। এখন ব্যাপার হচ্ছে এই যে স্ট্যাটিস্টিক্যাল সিরিজ, স্ট্যাটিস্টিক্যাল সিরিজ 3 রকম হতে পারে। কি কি হতে পারে না, স্ট্যাটিস্টিক্যাল সিরিজ 3 রকম হতে পারে। এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যেই কিন্তু পড়বে, ঠিক আছে। 3 রকমের হতে পারে। প্রথমে কি হতে পারে না, প্রথমে এই টার্মটা তোমরা শুনেছো, ইন্ডিভিজুয়াল সিরিজ, শুনেছো না, ইন্ডিভিজুয়াল সিরিজ, ডিসক্রিট সিরিজ আর কন্টিনিউয়াস সিরিজ, এগুলো নিশ্চয়ই নামগুলো শুনেছো। বা কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই জন্য আমি কি বললাম যে স্ট্যাটিস্টিক্যাল সিরিজটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যেও পড়ে। কারণ আমরা কখনো কখনো এই যে স্ট্যাটিস্টিক্যাল সিরিজের যে টার্মটা, সেটার বদলে আমরা কি ইউজ করি, সেটার বদলে আমরা ইউজ করি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে আমরা প্রথমেই দেখবো ইন্ডিভিজুয়াল। তাহলে আমি কটা ভাগ বললাম, 3টে ভাগ। একটা ইন্ডিভিজুয়াল, আর লিখে রাখো ইন্ডিভিজুয়াল। 2 নাম্বার হচ্ছে গিয়ে ডিসক্রিট, ডিসক্রিট, এবং 3 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস। 3টে সিরিজ। কন্টিনিউয়াসের 2টো ভাগ আছে, একটা হচ্ছে ইনক্লুসিভ আর একটা হচ্ছে গিয়ে এক্সক্লুসিভ। ঠিক আছে, আমি ভাগটা পরে পরে আসছি। প্রথমে আছে কি, প্রথমে আছে ইন্ডিভিজুয়াল সিরিজ। ইন্ডিভিজুয়াল সিরিজ কাকে বলে, বা ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাকে বলে, বা ইন্ডিভিজুয়াল স্ট্যাটিস্টিক্যাল সিরিজ কাকে বলে। এখানে কি করা হচ্ছে, এখানে কোনো ডাটার মানে তথ্যকে আলাদা আলাদা ভাবে দেখা যাচ্ছে। কিভাবে দেখা যাচ্ছে, তাহলে আমি ইন্ডিভিজুয়াল, তাহলে দেখো এক্সাম্পল না দিলে ব্যাপারটা বুঝতে পারবে না। ইন্ডিভিজুয়াল সিরিজ, বা তোমরা লিখতে পারো যে ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেগুলো আমরা স্ট্যাটিস্টিকে করে থাকি। হয়েছে। তাহলে ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে প্রথমেই আছে দেখো যে প্রতিটি তথ্যকে যখন আলাদা আলাদা ভাবে দেখানো হয়। যেমন ধরো কোনো একটি ক্লাসে বা কোনো একটি ক্লাসে এতজন স্টুডেন্ট আছে, ধরো 5জন স্টুডেন্ট আছে, এবার 5জন স্টুডেন্টের এত কত নাম্বার পেয়েছে, আমি যখন আলাদা আলাদা করে দেখাচ্ছি। কিরকম দেখো, রোল নাম্বার, এখানে রোল নাম্বার আছে, ঠিক আছে, এখানে মার্কস আছে, মার্কস আছে। রোল নাম্বার কি, ধরো 1 2 3 4 5, 5জনের হচ্ছে গিয়ে 5টা রোল নাম্বারের আমি মার্কস দেখাচ্ছি। এখানে কি, এখানে একের অধিক নাম্বারও অনেকেই পেতে পারে। যেমন ধরো 10 কেউ পেয়েছে, কেউ 15 পেয়েছে, কেউ আবার 10 পেয়েছে, কেউ আবার 15 পেয়েছে, কেউ 20 পেয়েছে। তাহলে দেখো, যখন আমি ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে প্রতিটিকে আলাদা আলাদা, মানে একের একটি আলাদা ইম্পর্টেন্স রয়েছে, 2-এর একটি আলাদা ইম্পর্টেন্স রয়েছে, আলাদা আলাদা ভাবে দেখাচ্ছি। এখানে দেখো রিপিট হয়েছে, এখানে 10 রিপিট হয়েছে, এখানে 10 রিপিট হয়েছে, ঠিক আছে। আর এখানে 15 রিপিট হয়েছে, এখানে 15 রিপিট হয়েছে। আমি একসাথে দেখাচ্ছি না, আমি কি করছি, আমি টোটালটাকে যখন একসাথে দেখাচ্ছি আলাদা আলাদা হবে, তখন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সিরিজ। তাহলে ইন্ডিভিজুয়াল সিরিজে মনে রাখবে যে ডাটাগুলোকে, যে তথ্যগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা ভাবে দেখানো হয়। এখানে আরেকটা জিনিস মনে রাখবে যে এই যে ইন্ডিভিজুয়াল সিরিজের ক্ষেত্রে তুমি যে তথ্যগুলো পাচ্ছ, সেই তথ্যগুলাকে
ডিসেন্ডিং অর্ডার বা অ্যাসেন্ডিং অর্ডারও কিন্তু সাজাতে পারো, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় অনুযায়ীও কিন্তু সাজাতে পারো। হয়েছে, এটা গেল ইন্ডিভিজুয়াল সিরিজ। পরে আছে, এটা 1 নম্বর ইন্ডিভিজুয়াল সিরিজ। 2 নম্বর আছে ডিসক্রিট সিরিজ। ডিসক্রিট সিরিজটা কি না, ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে হচ্ছে কি এটাকে এটাকে আনগ্রুপ বলা হয়, আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানে কি বলা হচ্ছে, এখানে তথ্যকে কি হচ্ছে একটি ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেখানো হচ্ছে। আগেরটা কি ফ্রিকোয়েন্সি দেখিয়েছিলাম, আগেরটাতে ফ্রিকোয়েন্সি দেখায়নি, এইভাবে দেখিয়ে দিয়েছিলাম। এখানে কি করা হবে, এখানে এখানে ফ্রিকোয়েন্সির মাধ্যমে তথ্যগুলিকে দেখানো হচ্ছে। কি রকম, ধরো মার্কস, আমি অ্যাজ ফর এক্সাম্পল দিচ্ছি মার্কস, আর এখানে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট দিলাম। এবারে ধরো আমি দিয়েছি এখানে 10, এখানে 10 আছে 10, তাহলে আমি মার্কস দিলাম হচ্ছে কি 10, তাহলে 10 কজন পেয়েছে, নাম্বার স্টুডেন্ট 2 জন পেয়েছে। তাহলে মানে ফ্রিকোয়েন্সি অনুযায়ী দেখাচ্ছি, 10 এর ফ্রিকোয়েন্সি কত, 2 হচ্ছে। ঠিক আছে, এটা গেল। পরেরটাতে আছে ধরো আমি 15 আছে, 15 কজন পেয়েছে, 15 পেয়েছে 2 জন। হয়েছে। আর 20 কত পেয়েছেন, 20 একজন। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে আমার কি হচ্ছে, ডিসক্রিট সিরিজের ক্ষেত্রে যখন আমি পরিসংখ্যানগুলোকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেখাচ্ছি, ফ্রিকোয়েন্সির মাধ্যমে দেখাচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে কি, তখন সেটা হয়েছে ডিসক্রিট সিরিজ বা আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এরপরে কি আছে, এরপরে আছে কন্টিনিউয়াস সিরিজ। দেখো এরপরে এই যে আছে কন্টিনিউয়াস সিরিজ। কন্টিনিউয়াস সিরিজে কি হচ্ছে, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমি কি করছি না, তথ্যকে এখানে কিছু ক্লাস ইন্টারভেল বা কোনো পরিমাপ অনুযায়ী একটি গ্রুপে সাজানো হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কি করা হচ্ছে, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে তোমার একটি ক্লাস ইন্টারভেল থাকবে বা একটি নির্দিষ্ট গ্রুপে সমস্ত তথ্যগুলোকে সাজানো হচ্ছে। ঠিক আছে, কি রকম সাজানো হবে দেখো কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে আমি ধরলাম। আর সব থেকে বড় ব্যাপার, কন্টিনিউয়াস সিরিজ কেন আসে না, এখানে যখন ভগ্নাংশ ফ্র্যাকশনে থাকে, যেমন বয়স, উচ্চতা, ওজন, উপার্জন, ইনকাম, এগুলো তো অনেক সময় পয়েন্টে থাকে, পয়েন্টে দেখানোর ক্ষেত্রে তোমার কন্টিনিউয়াস সিরিজ খুবই প্রযোজ্য। তাহলে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে ধরো মার্কস, আমি লিখলাম মার্কস, কত মার্কস আছে, কত থেকে কত, এবং নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট। মার্কস ধরো আমি বললাম 0 থেকে 40, 0 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 75। হয়েছে। এইবারে 0 থেকে 40 ধরো পেয়েছে, কেউ নাম্বার পায়নি, তাহলে নাম্বার স্টুডেন্ট 0। 40 থেকে 60 এর মধ্যে পেয়েছে 10 জন, এবং 60 থেকে 75 এর মধ্যে পেয়েছে 20 জন। তাহলে এইভাবে যখন আমি তথ্যগুলোকে একটি নির্দিষ্ট ক্লাস ইন্টারভেল আছে না, এখানে ক্লাস প্রত্যেকটির মধ্যে ক্লাস ইন্টারভেল আছে, গ্যাপ আছে, সেই গ্যাপ অনুযায়ী যখন বা ইন্টারভেল অনুযায়ী একটা নির্দিষ্ট মেজারমেন্ট অনুযায়ী গ্রুপে ভাগ করে যখন আমি তথ্যগুলিকে প্রেজেন্ট করছি, তখন সেটা হচ্ছে কন্টিনিউয়াস সিরিজ। তাহলে কন্টিনিউয়াস সিরিজের একটু সুবিধা কি না, এক্ষেত্রে একে ভগ্নাংশেও প্রকাশ করা যায়, ওই যে 0.5 বললাম। আর একটি কি, এখানে উচ্চতা, ওজন, বয়স, উপার্জনের সমস্ত বিষয়গুলো দেখানো হয়। এবারে বলেছিলাম যে কন্টিনিউয়াস যে সিরিজ আছে, সেই সিরিজের আবার দুটো ভাগ। ঠিক আছে, কি, একটি ভাগ হচ্ছে ইনক্লুসিভ, ইনক্লুসিভ। ইনক্লুসিভের ক্ষেত্রে কি হয় না, ধরো এই ক্ষেত্রে ওভারল্যাপ হবে না। ওভারল্যাপ মানে কি, যেমন ধরো 0 থেকে 40, এখানে আছে 41 থেকে হচ্ছে কি ধরো 50। ঠিক আছে, আবার আমি ধরলাম এটা হচ্ছে কি 51 থেকে হচ্ছে কি 60। এইভাবে যখন আমি প্রেজেন্ট করছি, তার মানে হচ্ছে কি এখানে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে পার্থক্য থাকছে, এবং সেই পার্থক্য যখন থেকে আমি ডাটাটাকে সাজাচ্ছি, তখন সেটা হচ্ছে ইনক্লুসিভ সিরিজ। ঠিক আছে, ইনক্লুসিভ সিরিজ। আর এটা মনে রাখবে, ইনক্লুসিভ সিরিজ এই যে ডিসক্রিট যে ডাটা সিরিজ আছে, যে ডিসক্রিট সিরিজের সাথে কিন্তু প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে ইনক্লুসিভের ক্ষেত্রে কি হচ্ছে, কন্টিনিউয়াসের দুটো সিরিজ আছে, একটা হচ্ছে ইনক্লুসিভ সিরিজ। ইনক্লুসিভ সিরিজে আমরা কি করছি, তথ্যগুলোকে আমরা কি, যখন আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে ভাগ থাকবে, এই ভাগ থেকে যখন আমরা সাজাচ্ছি, তখন সেটা হচ্ছে গিয়ে ইনক্লুসিভ। আর এক্সক্লুসিভের ক্ষেত্রে কি হবে,
এক্সক্লুসিভের ক্ষেত্রে হবে যখন কোনো ডিফারেন্স থাকবে না। যেমন ধরো 0 থেকে 40, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, 40 থেকে 60, 60 থেকে 80। তার মানে এখানে কোনো আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য বা ডিফারেন্স থাকছে না। আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। সেই অনুযায়ী যখন সাজানো হচ্ছে তখন সেটাকে এক্সক্লুসিভ বলা হচ্ছে। এখানে ধরো এখানে আরেকটা জিনিস বিষয় ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে ওভারল্যাপ করবে। ধরো আমি অ্যাজ পার এক্সাম্পল বলছি 40, ধরো 40 কোন একটার ইউনিটের কোন একটা ফ্রিকোয়েন্সি তুমি কোথায় লিখবে, এখানে লিখবে না এখানে লিখবে, ঠিক আছে? 40টা কে তোমাকে লিখতে হবে এটার মধ্যে, 40 থেকে 60-এর মধ্যে লিখতে হবে, ঠিক আছে? আবার ধরো 60 যদি থাকে, কোন একটি ধরো ফ্রিকোয়েন্সি আছে 60, ঠিক আছে, বা কোনো মার্কস আছে 60, সে 60টাকে তুমি কোথায় লিখবে? 60টাকে আমার 40 থেকে 60-এর মধ্যে কিন্তু লিখা চলবে না, আমাকে লিখতে হবে 60 থেকে 80-র মধ্যে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। তাহলে কন্টিনিউয়াসের দুটো ভাগ বললাম, একটা হচ্ছে কি ইনক্লুসিভ আর একটা হচ্ছে এক্সক্লুসিভ, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে স্ট্যাটিস্টিক্যাল সিরিজ আছে সেই স্ট্যাটিস্টিক্যাল সিরিজের ভাগ। এবার আসবো আমরা যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনকে আমরা যে গ্রাফিক্যালি যে প্রেজেন্ট করি, সেই গ্রাফিক্যাল প্রেজেন্ট গুলো, যেমন ফ্রিকোয়েন্সি কার্ভ আছে, ফ্রিকোয়েন্সি পলিগন আছে, তারপরে হচ্ছে হিস্টোগ্রাম আছে, এগুলো দেখো একবার, ঠিক আছে? এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মধ্যেই পড়ে, ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে কি তোমার হিস্টোগ্রাম দেখাচ্ছি, দেখো হিস্টোগ্রাম কিভাবে হয় তোমরা সবাই জানো। হিস্টোগ্রাম জিনিসটা কি? হিস্টোগ্রাম এটাকে আয়তলেখা বলা হয়, আয়তলেখ, বাংলাতে এটাকে আয়তলেখা বলা হয়। এখানে কি বলা আছে, এখানে এখানে হচ্ছে কি রাশি তথ্যকে বা যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা, সেই ডাটাকে যখন আমরা কতগুলো বার গ্রাফের মাধ্যমে, অ্যাটাচড বার গ্রাফের মাধ্যমে যখন আমরা প্রেজেন্ট করছি, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলছি হিস্টোগ্রাম, ঠিক আছে? হিস্টোগ্রামের অঙ্কন পদ্ধতি আছে, আর হিস্টোগ্রাম থেকে কিছু বৈশিষ্ট্য জানতে হবে, সেই বৈশিষ্ট্যগুলো নোটসে থাকবে, অনেক সময় বৈশিষ্ট্যগুলো থেকে তোমাদের কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? মনে রাখবে হিস্টোগ্রামের উচ্চতা মানে হাইট, ওয়েট বা প্রস্থ, এগুলো কিন্তু পরিবর্তনশীল। কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে একরকম, আনইকুয়াল সিরিজের ক্ষেত্রে একরকম, ঠিক আছে? এগুলো বিভিন্ন রকম আছে। কেউ কিছু কমেন্ট করেছে মনে হয়, সুমন মুখার্জি। হ্যাঁ স্যার, ওই একবার বলে দিচ্ছি, আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? ইনক্লুসিভেরটা আমি আরেকবার বলে দিচ্ছি, দিয়ে হিস্টোগ্রামে আসছি, ঠিক আছে? আমি কি বললাম যে কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইনক্লুসিভ আর একটা হচ্ছে এক্সক্লুসিভ। ইনক্লুসিভ সিরিজের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে তোমার ক্লাস লিমিট যেটা আছে, আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে যে গ্যাপ আছে, হয়েছে গ্যাপ থাকছে, এখানে ওভারল্যাপ করছে না, আমরা ডাটাগুলো ওভারল্যাপ করছে না। এক্সক্লুসিভে কি হচ্ছে, এক্সক্লুসিভে তোমার এই যে আপার ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যে ওভারল্যাপ হচ্ছে, 40 আপার ক্লাস, আবার লোয়ার ক্লাসও আছে কি 40, ঠিক আছে? তার মানে ওভারল্যাপ হচ্ছে না, সরি, এখানে ওভারল্যাপ হচ্ছে। আরেকটা জিনিস এখানে মনে রাখবে, যেটা হচ্ছে কি ধরো কোনো একটি সংখ্যা যদি মার্কস থাকে, কারো নাম্বার থাকে 40, তাকে তুমি কোথায় লিখবে? এই যে ক্লাস বাউন্ডারি তৈরি করেছো, এখানে কোথায় লিখবে? এটা সবসময় লিখবে, এখানে লিখবে না কিন্তু, 0 থেকে 40-এর মধ্যে কিন্তু লিখা চলবে না, এখানে লিখতে হবে 40 থেকে 60-এর মধ্যে। আবার সেরকম ভাবে অনুরূপ ভাবে কোনো একটি জায়গার ধরো কোনো একটি মার্কস আছে 60, সেই 60-কে তুমি কোথায় লিখবে? এখানে কিন্তু লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে 60 থেকে 80-এর মধ্যে, ঠিক আছে? এটা গেল এক্সক্লুসিভ। ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ এটা হচ্ছে কি তোমার কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে? আশা করি অসুবিধা হবে না। তাহলে আমরা ছিলাম কোথায়, না ছিলাম হিস্টোগ্রামে। হিস্টোগ্রাম বাংলাতে এটাকে বলা হয় আয়তলেখ। আয়তলেখ কি, যখন হচ্ছে গিয়ে আমাদের ভৌগোলিক যে ডাটাগুলো থাকে বা বিভিন্ন ডাটাগুলো থাকে, উপাদানগুলো থাকে, সিম্পল কিছু বার গ্রাফের মাধ্যমে, অ্যাটাচড বার গ্রাফের মাধ্যমে যখন দেখানো হয়, সেই চিত্রটাকে আমরা বলি আয়তলেখ। এখন দু একটা এর বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কি না, এক্ষেত্রে কন্টিনিউয়াস যে ডাটা বা কন্টিনিউয়াস সিরিজের ডাটার জন্য তোমার আয়তলেখ তৈরি করা হয়। আর উচ্চতা, এর মানে হাইট, প্রস্থ, অনেক অনেক সময় আমরা বলে থাকি যে এর প্রস্থটা মোটামুটি একই থাকবে, কিন্তু প্রস্থটা কিন্তু পরিবর্তনশীল। আমরা আসবো পরে, যখন আনইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকবে তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে এর প্রস্থটা কিন্তু পরিবর্তন হচ্ছে।
হয়েছে। এটা হিস্টোগ্রামের ডেফিনেশন গেল এবং কিছু বৈশিষ্ট্য। এবারে দেখো আমি তোমাদেরকে দেখাই যে কিভাবে এর প্রস্থটা কিন্তু পরিবর্তন হয়। তাহলে আমি একটা সিম্পল প্রথমে হিস্টোগ্রামের কে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে, অঙ্কন পদ্ধতি সিম্পল সিরিজের ক্ষেত্রে কন্টিনিউয়াস ডেটা যেখানে ইকুয়াল ক্লাস ইন্টারভ্যাল থাকবে কিন্তু, ঠিক আছে। তাহলে মার্কস আমি লিখলাম এদিকে, এদিকে নাম্বার অফ স্টুডেন্ট, এগুলো তোমাদের সিলেবাসে আছে, বেশি স্ট্যাটিস্টিকের ভেতরে যাব না, এগুলো আছে, এগুলো আছে, এগুলো তোমাদেরকে পড়তেই হবে, ঠিক আছে। যেমন স্কিউনেস টিউনেস এগুলো তোমাদের সিলেবাসে নেই। মার্কস আছে ধরো 0 থেকে 20, 20 থেকে 40, দেখো প্রত্যেকটার ইন্টারভ্যাল কিন্তু 20 20, তাই না, 20 20 20 20 ডিফারেন্স আছে। মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আয়তলেখ কিরকম হয়, 40, 40 থেকে 60, 60 থেকে 80 এবং 80 থেকে 100, ঠিক আছে। নাম্বার অফ স্টুডেন্ট বা ফ্রিকোয়েন্সি যেটাকে বলতে পারে কত, 6, 5, ধরো এটা 33 আছে, এটা 14 আছে এবং এটা 6 আছে। আর একটা জিনিস মনে রাখবে, হিস্টোগ্রামের মাধ্যমে কিন্তু মিডিয়ান, ঠিক আছে, মিডিয়ান নয়, হিস্টোগ্রামের সাহায্যে কিন্তু ওই রাশি তথ্যের মোড নির্ণয় করা যায়। কিভাবে করা যায় সেটাও আমরা আসছি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মার্কস এবং ফ্রিকোয়েন্সি দৃষ্টি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন সিম্পল আমরা কি করব, আমরা এক্স এবং ওয়াই এক্সিস করি, জানি এক্স, ঠিক আছে, এভাবে করি। এদিকে কি থাকে, এদিকে এক্স এক্সিস থাকে। এক্স এক্সিসে সবসময় আমরা কি দেখাই, এক্স এক্সিসে সবসময় আমরা ক্লাস লিমিট গুলো দেখাই, ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারি দেখাই, এবং এই ওয়াই এক্সিস বরাবর আমরা কি দেখাই, আমরা ফ্রিকোয়েন্সি গুলো দেখাই। এখন এই স্কেলটা তোমাদেরকে নিজেদের মনের মতো করে নিতে হবে, এই যে ফ্রিকোয়েন্সিটা দেখে, ঠিক আছে। তুমি ধরতে পারো যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে গিয়ে 5 জন স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে 1 সেন্টিমিটার মানে হচ্ছে 5 জন, তাহলে 1 সেন্টিমিটারে 5, 10, তুমি এখানে দেখবে কতগুলো আছে, 33 পর্যন্ত, তার মানে 35 পর্যন্ত নিলেই হবে। 5, 10, আমি অঙ্কন প্রণালী দেখিয়ে দিচ্ছি, 15, 20, 25, 30, 35, ঠিক আছে। এগুলো প্রত্যেকটার 1 সেন্টিমিটারের গ্যাপ আছে। এখন দেখো এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যে তোমার এই দিকে এক্স এক্সিস বরাবর যে ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারি গুলো আছে সেগুলো দেবে কিভাবে, সেগুলো অলওয়েজ তোমাকে কিন্তু নিতে হবে যে আপার ক্লাসের যে পার্টটা আছে, যে 20, 40, 60, 80, 100। কি বলছে আরেকবার মাথায় রাখবে, যখন অঙ্কন প্রণালীতে মাঝের গ্যাপটি নেবে, এটি একটি নির্দিষ্ট স্কেলে তোমাদেরকে নিতে হবে 0.5, 0.5, 0.5 বা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটারের গ্যাপে নিতে পারো, ঠিক আছে। তাহলে কি করবে, এখানে সব সময় যে আপার ক্লাস যেগুলো থাকবে, আপার ক্লাস লিমিটটা তোমাদেরকে কিন্তু নিতে হবে। তাহলে আপার ক্লাস লিমিট এখানে কত আছে, এখানে ধরো 0.5, এটা অ্যাকর্ডিং টু স্কেল বললাম, 0.5 এর গ্যাপে গ্যাপে আমি প্রত্যেকটা করবো ছবিটা ভালো করার জন্য, ঠিক আছে। তাহলে এটা 20, আপার ক্লাস কত আছে এখানে 40, এখানে কত আছে 60, এখানে কত আছে 80, এখানে কত আছে 100, আপার ক্লাসগুলো আমরা সব নিলাম। এবারে কি করব, এবারে হচ্ছে কি আমরা তো আমাদের সব রেডি আছে, এইবারে দেখবো 0 থেকে 20, 0 থেকে 20, তার মানে এটা 0 হবে, মাঝে একটু তোমরা ব্রেক করতে পারো, যেটাকে ব্রেক মার্ক বলা হয়, ব্রেক করে দিতে পারো এখানে। কত আছে, এটা গ্রাফে, সমস্ত এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, তো পুরোটাই গ্রাফে করতে হবে। এখন আমি অ্যাজ পর এখানে তোমাদেরকে বলছি যে 0 থেকে 20 মধ্যে যে 0 থেকে 20 বলা আছে, এটা ব্রেক মার্ক করার দরকার নেই, 0 থেকে 20 যেহেতু আছে, সুতরাং 6, এটা কত আছে, আমি যদি এটাকে ডাটাটাকে এইভাবে প্রেজেন্ট করি গ্রাফের মতন, এই হয়ে গেল, হয়েছে 0 থেকে 20। তাহলে 0 থেকে 20-র মধ্যে ফ্রিকোয়েন্সি কত আছে 6, তাহলে আমি একটা আন্দাজ মতো এখানে টানলাম, তোমার এখান থেকে 6 এই অবধি টানলাম, এখান থেকে 0 থেকে 20 6 করে দিলাম, হয়েছে। পরেরটা কত আছে 5, 20 থেকে 40 আছে 5, তাহলে 20 থেকে যে 5-এর ঘর, এটা অ্যাটাচ থাকবে কিন্তু, 20 থেকে 40 আছে 5। এক্ষেত্রে মনে রাখবে আমি কি বলছি, এটা এটা ইকুয়াল, যে তোমার হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা ইকুয়াল ক্লাস ইন্টারভেল যেহেতু আছে, এই জন্য এই নিয়মটা, এই রুলসটা কিন্তু প্রযোজ্য। তারপরে কি হবে, তারপরে যেমন তোমরা করেছো 33 আছে, তাহলে 33 আমাকে এটার সাথে অ্যাটাচ করে নিতে হবে, 33 এই অবধি যাবে, ঠিক আছে, 33 এই অবধি যাবে এবং 60-এ গিয়ে নামাতে হবে, 60-এর মানে 40 থেকে 33, এটা কত আছে 14, এটা 14 হবে এখানে 80, আর এটা হবে 6। দেখো এটা কমপ্লিট হলো কিন্তু, এটাকে বলা হচ্ছে হিস্টোগ্রাম, এটা তোমরা সবাই জানো। এখন এখান থেকে এবারে হিস্টোগ্রাম লিখে দেবো, আমরা প্র্যাকটিক্যালে যেভাবে করেছি এটাকে সুন্দরভাবে মুছে দিতে হয়, এটাকে অনুযায়ী করলে দেখতে ভালো লাগে। এখন তোমাদেরকে এখানে কি বলছি, যে হিস্টোগ্রামের সাহায্যে মোড বের করতে হবে। কিভাবে মোড বের করবে,
যেটা সব থেকে যে বারটা সব থেকে লম্বা হবে, মানে সব থেকে উঁচু হবে, সেই বারের তো দুটো কণা আছে, কর্নার আছে, দেখো এই কর্নার আছে এবং এই কর্নার আছে। কি করবে, সিম্পলি এই কর্নার থেকে এই যে বার যেখানে টাচ করেছে, এই বার এবং এই বার স্কেলের সাহায্যে কানেক্ট করবে। বুঝতে পারছো কি বলছি? স্কেলের সাহায্যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিন্তু কানেক্ট করতে হবে। বারের এই কর্নার, এই যে স্মল বারটা আছে 20 থেকে 40-এর যে বারটা আছে সেই বার, এবং এইখানের যে কর্নার সেই কর্নারকে কি করবে তুমি, স্কেল দিয়ে এটা যোগ করবে। আমি এটা যোগ করে দিলাম একটা করলে, এবং কি হবে, এবং সেকেন্ড স্টেপে এই কর্নারের সাথে এই কর্নার মানে এই দিকের যে তোমার বারটা আছে সেটাকে যোগ করতে হবে। তাহলে কি করবে, সিম্পলি এখান দিয়ে এই অবধি, এই কর্নার অবধি যোগ করবে যেখানে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, এরপরে কি করবে, এরপরে এখান থেকে এইভাবে একটা লাইন করবে, ঠিক যেমন এখানে যেখানে ছেদ ইন্টারসেক্ট হচ্ছে সেখানে কানেক্ট করবে, এবং এখানে স্কেল দিয়ে নিচে একটা অ্যাপ্রক্স এইভাবে এক্স এক্সিসের সাথে এসে মিশবে। তাহলে দেখো একটা ডিজিট পাবে, 40 থেকে 60-এর মধ্যে একটা ডিজিট পাবে। আমি হয়তো এটা ক্যালকুলেশন করে দেখলাম যেটা হচ্ছে 55। তাহলে কি হবে, তাহলে মোড কত হবে এখানে, এখানে মোড হবে 55। তাহলে কি হলো, এখান থেকে আমি এখানে যেখানে ইন্টারসেক্ট করলো, ছেদ করলো, সেখান বরাবর আমি একটা লাইন নিচের দিকে টেনে দিলাম। ঠিক আছে, এটা এটাকে বলা হচ্ছে কি মোড। এটা হচ্ছে কি, এই হিস্টোগ্রামটা কখন প্রযোজ্য হবে না, এই হিস্টোগ্রামটা যখন ইকুয়াল ডিস্ট্রিবিউশন থাকবে। এখন ধরো এইরকম তো সবসময় ইকুয়াল থাকবে এমনটা তো নয়, আনইকুয়াল যদি ডিস্ট্রিবিউশন থাকে, দেখো আমি ডাটা নিচ্ছি আনইকুয়ালের, তখন কিভাবে আমরা অঙ্কন করব। আনইকুয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এখানে লিখবে আনইকুয়ালের ক্ষেত্রে, আনইকুয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তুমি কিভাবে অঙ্কন করতে পারো। আমি এখানে নিচ্ছি মার্কস রয়েছে, এখানে নিলে নাম্বার অফ স্টুডেন্ট নিচ্ছি, সেম ডাটা নিচ্ছি, যদিও একটু আমি এগুলো চেঞ্জ করে দেবো, এগুলো চেঞ্জ করে দেবো। আনইকুয়াল কিন্তু তার মানে হচ্ছে গিয়ে ক্লাস যে ইন্টারভেল গুলো থাকবে সেই ক্লাস ইন্টারভেল গুলো কিন্তু সবসময় সমান থাকবে না। এখানে প্রত্যেকটি ডিফারেন্স 20-20, 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, প্রত্যেকটির কি আছে 20-20 গ্যাপ আছে। এখানে দেখো আমি নিচ্ছি 10 থেকে 20 একটা নিলাম, 10 থেকে 20 নিলাম, 10 থেকে 20, 10 থেকে 20 নিলাম, আবার ধরো 20 থেকে 30 নিচ্ছি, এখানে দেখো ঠিক আছে 30 থেকে 60। দেখো এখানে ইন্টারভেল কত আছে, মাঝখানের গ্যাপ কত আছে, 10 থেকে 20-এর মধ্যে 10 আছে, 20 থেকে 30-এর 10 আছে, এখানে 30 হয়ে গেছে, তার মানে আনইকুয়াল এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আবার ধরো আবার 60 থেকে 70 হয়ে গেছে, এখানে 10-এর ডিফারেন্স চলে আসছে। আবার 70 থেকে 80, 10-এর হয়ে গেছে, আবার 80 থেকে 100 চলে গেছে, 20-এর ডিফারেন্স। তাহলে এটাকে আমরা আনইকুয়াল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে পারি বা আনইকুয়াল ক্লাস ইন্টারভেল বলতে পারি। প্রত্যেকটি ক্লাসের মধ্যে যে ক্লাস ইন্টারভেল, সেই ক্লাস ইন্টারভেল কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, এখানে 10-এর গ্যাপ আছে, প্রথমে 10-এর গ্যাপ আছে, তারপরে কখনো 30-এর গ্যাপ আছে, কখনো 20-এর গ্যাপ আছে, আবার কখনো 10-এর গ্যাপ আছে। এবার নাম্বার অফ স্টুডেন্ট কি আছে, মানে যেগুলো আমরা নর্মালি ফ্রিকোয়েন্সি বলি, কত আছে, এখানে 6 আছে, আবার এটা নিচে 6 আছে, 5 আছে, 33 আছে, আবার ধরো এটা পাল্টে দিলাম, ধরো এটা ক্যালকুলেশনের জন্য সুবিধার জন্য 12 আছে, এটা 7 আছে, এটা 6 আছে। ঠিক আছে, কটা হলো, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা। ঠিক আছে, তাহলে দেখো এইবারে আমার যখন আনইকুয়াল থাকবে, আনইকুয়ালের ক্ষেত্রে কিন্তু আমার আরেকটি টেবিলের আরেকটি কলাম কিন্তু বাড়াতে হবে ক্যালকুলেশনের জন্য। কিভাবে আমি ক্যালকুলেশনটা করব, কারণ এই ডাটা এবং এই ডাটা কোনোটাই কিন্তু আমার, এই ডাটা এবং এই ডাটা দিয়ে আমি কিন্তু হিস্টোগ্রাম বা আয়তলেখ কিন্তু আমি অঙ্কন করতে পারবো না, প্রেজেন্ট করতে পারবো না। এক্ষেত্রে আমার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় ফেলে সেই ডাটাকে বের করতে হবে এবং সেই ডাটাকে নিয়ে আমার কিন্তু করতে হবে। ঠিক আছে, এখন দেখো তাহলে আমি এখানে ফ্রিকোয়েন্সি লিখবো এফ, স্মল এফ, এখানে একটি আমরা লিখবো, ফর্মুলা লিখবো, সেটা হচ্ছে এফ বাই ক্লাস ইন্টারভেল সিআই মাল্টিপ্লাই লোয়েস্ট ক্লাস আর তোমার লিমিট। তাহলে আমি এগুলো লিখে দিচ্ছি, এগুলো কি, এফ মানে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস, মানে প্রত্যেকটি ক্লাসের যে ক্লাসের আমি বার করবো সেই ক্লাসের এফ মানে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, সিআই মানে ক্লাস ইন্টারভেল, প্রত্যেকটি ক্লাসের তো ইন্টারভেল থাকে, সেই প্রত্যেকটি ক্লাসে ক্লাস ইন্টারভেল, এটা করলে বুঝতে পারবে। আর এলসিএল মানে লোয়েস্ট
ক্লাস লিমিট, তার মানে লোয়েস্ট, যেটা সব থেকে নিম্ন ক্লাস লিমিট কোনটা আছে 10, লোয়েস্ট ক্লাস লিমিট কোনটা 10, সব থেকে কম কোনটা আছে 10। সুতরাং এটা সবার ক্ষেত্রে কিন্তু একই থাকবে, এই যে তোমার এলসিএল যেটা লিখেছো এটা 10 হবে লোয়েস্ট। ঠিক আছে, এইবারে ধরো আমি যদি টেবিলটা একটু ভালো করে তোমাদেরকে করি এইভাবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা করে দিলে এইভাবে, এটা এইভাবে, এইবারে ক্যালকুলেশনটা ওখানে হবে, যা ডাটা থাকবে আমার এই ডাটাটা নিয়ে ইয়েটা হবে ছবিটা। আর এবং অবশ্যই এদিকে তোমার হচ্ছে গিয়ে ক্লাস যে লিমিট বা এগুলো সেগুলো থাকবে। আমরা এইভাবে সুন্দরভাবে করি যখন প্র্যাকটিক্যাল করি। ঠিক আছে, এখন প্রথমে কি আছে দেখো, প্রথমে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি বের করতে গেলে কি করতে হবে, এফ, এফ মানে ফ্রিকোয়েন্সি অফ দ্যাট ক্লাস, দ্যাট ক্লাসের ফ্রিকোয়েন্সি কত আছে 6, তাহলে আমি লিখলাম 6, এবার লিখো 6 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই এই ক্লাসের ক্লাস ইন্টারভ্যাল কত হচ্ছে, মুখে মুখে হয়ে যাবে। ক্লাস ইন্টারভ্যাল কত আছে, ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 10 থেকে 20, তার মানে 10, তাহলে নিচে লিখলে 10 গুণ কত, গুণ লিখলে 10, তাহলে সমান কত হবে, সমান কেটে দাও, 10 এ 10 কেটে দাও, 6 হবে। এইভাবে প্রত্যেকটি কিন্তু বের করতে হবে। তারপরটাতে কি হবে, তারপরটা ফ্রিকোয়েন্সি কত আছে 5 আছে, এবারে ক্লাস ইন্টারভ্যাল কত আছে 10 আছে, আছে না, 20 থেকে 30 থেকে 20 বাদ দিলে কত হয় 10, তাহলে ক্লাস ইন্টারভ্যাল কত 10, তাহলে আমরা এখানে করলাম 10 এবং লোয়েস্ট যে ক্লাস লিমিট সেটা কত, অলওয়েজ 10 সবার ক্ষেত্রে, তাহলে এখানেও 10 এ 10 কেটে গেল, কত হবে 5 হবে। কাটাকুটি গুলো তো করা চলবে না, এগুলো ইজিক্যাল টু দিয়ে এইভাবে লিখবে আর কি, যখন স্ট্যাটিস্টিকে করবে, তো এগুলো এখানে লাগবে না, দেখে রাখো একবার। পরটাতে কি আছে, পরটা দেখো 33 আছে, 33 আছে, অফ দ্যাট ক্লাসের ফ্রিকোয়েন্সি কত আছে 33 আছে, ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই এখানে কত আছে ক্লাস ইন্টারভ্যাল 30 থেকে 60, তার মানে 30 এর ডিফারেন্স আছে, তাহলে আমাকে এখানে 30 লিখতে হবে, মাল্টিপ্লাই কত আছে 10, তাহলে কাটাকুটি করো, 10 3 30, এদিকে 3 11 33, তাহলে এখানে কত বেরোবে, এখানে 11 বেরোবে। এইভাবে তোমাকে কিন্তু প্রত্যেকটাই করতে হবে। পরেরটা কত আছে 12/10 মাল্টিপ্লাই 10 সামথিং বেরোবে, তারপরে 7/10, 7/10 হচ্ছে গিয়ে তোমার 10, যেহেতু এগুলো 10 এর ইন্টারভ্যালে আছে আমি এই জন্য করছি, তাহলে 10 10 কাটলে 12 বেরোবে, এটাও 7 বেরোবে, এবং লাস্টে দেখো কত আছে, এটা 20 ইন্টারভ্যাল আছে, তাহলে কত হবে এখানে 6, অফ ফ্রিকোয়েন্সি 6 আছে, এখানে 20 আছে আর 10 আছে, তাহলে কত হবে এখানে 10 2 কাটা গেল, তাহলে 3 হবে। তাহলে আমার এইবারে এইবারে যে ছবিটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি, এই যে ফ্রিকোয়েন্সি গুলো পেলাম, এই যে ফ্রিকোয়েন্সি গুলো আমরা পাচ্ছি, এই ফ্রিকোয়েন্সির উপর বেস করব এবং এখানের যে ক্লাস মার্ক গুলো আছে সেই ক্লাস মার্ক গুলোর উপর বেস করে আমরা কিন্তু করব। এবার দেখো গতবার যখন আমরা নিয়েছিলাম আগের বারে, এখানে যখন আপার ক্লাসগুলো নিয়েছিলাম, আপার ক্লাসগুলো নিয়েছিলাম না 20 40 60 80 100 এইভাবে নিয়েছিলাম, এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে তোমাকে কিন্তু এখানের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে কিন্তু দেখতে হবে, এইটাকে আর এইটাকে, এটা বাদ ক্যালকুলেশন করে আমার এটা আসলো, সুতরাং আমাকে দেখতে হবে যে লোয়েস্ট কত আছে, তাহলে 10 20 30, আমি 10 এর ইন্টারভ্যালে আমি প্রত্যেকটা নেব, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে কোনটা নিতে হবে, এই এক্স এক্সিস বরাবর যেটা আমি করব। তাহলে আমি যদি ছবিতে করি দেখো কি হবে, তাহলে আমার কাজ হবে কোনটা, এটা নিয়ে, এই ডাটাগুলো নিয়ে, এটা ফ্রিকোয়েন্সি এবং ক্লাস মার্ক, তাহলে এবারে স্কেল অনুযায়ী করব, এইভাবে করলে এক্স এক্সিস আমি ধরে নিলাম এটা 10 এর ডিফারেন্সে ধরে নিলাম, 10 20 30 40 50 60 এইভাবে 70 80 90, এখানে 100 হলো। ঠিক আছে, আর এদিকে আমি দেখলাম যে আমার, আর এখানে আমি দেখলাম যে হচ্ছে কি আমার 6 থেকে আছে, ম্যাক্সিমাম কত আছে 12 আছে, 12 আছে, আর হচ্ছে গিয়ে মিনিমাম কত আছে 2 আছে, তাহলে আমি 2 এর ইন্টারভ্যালে আমি এগুলো নিচ্ছি বা অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি গুলো, তাহলে আমি নিলাম, আমি ধরলাম যে 1 সেমি সমান তোমার হচ্ছে গিয়ে 2 জন স্টুডেন্ট, তাহলে আমি দেখলাম 2 তোমার হচ্ছে 4, 1 সেমি প্রত্যেকটার 1 সেমি, 2 4 6 8 10 12, 12 পর্যন্ত আছে, এবং 12 14, 14 করে দাও একটু বাড়িয়ে রাখলাম, এটা কত 10 20 30 40 50 60 70 80 90 এবং 100। এইবারে ডাটাগুলোকে তুমি যদি প্রেজেন্ট করো, দেখো কি আছে প্রথমেরটাতে 0 থেকে যে 20, 0 থেকে 20 কত আছে 6, তাহলে 0 থেকে 20 6, তাহলে আমার কি করতে হবে 0 থেকে 20 6,
তাই তো, জিরো থেকে না 10 থেকে 20 আছে, 10 থেকে 20, জিরো থেকে না 10 থেকে 20, 10 থেকে 20 আছে 6। তাহলে আমাকে কি করতে হবে, 10 থেকে 20 6 পর্যন্ত টানতে হবে, যেটা যেভাবে নিয়ম আছে। এখানে 6 পর্যন্ত গেলাম, বারে আমরা করব, এখানে আমরা দেখিয়ে দিলাম, জাস্ট তোমরা এগুলো করেছো, এখান পর্যন্ত আমি টেনে দিলাম, হয়েছে 0 থেকে 20 পর্যন্ত 6, একটা হলো। এইবারে দেখো পরেরটাতে কি আছে, 20 থেকে 30 পর্যন্ত 5, এটাও ঠিক হবে। 20 থেকে 30 পর্যন্ত 5, তাহলে আমি 5 একটা এস্টিমেট করলাম যে এখানে 5 হবে, হিসেব করে বারে দিয়ে 20 থেকে 30 পর্যন্ত আমি টানলাম, হচ্ছে গিয়ে 5। এইবারে দেখো কি আছে না, 30 থেকে 60 ডাইরেক্টলি দেখো আছে, 30 থেকে 60 ফ্রিকোয়েন্সি কত আছে, 11। তার মানে 30 থেকে 60, এইবারে দেখো ব্যাপারটা, তার মানে 30 থেকে 60 পর্যন্ত আমাকে টানতে হবে। 30 থেকে 60 পর্যন্ত আছে কত, 11 আছে। তার মানে আমাকে 60 পর্যন্ত যেতে হবে, 60-এর কোথায় 11 বের করতে হবে, 30 এখানে 11 হবে, এখানে 11 হবে, আর 60-এর এখানে 11 হবে। এই দুটোকে আমি কানেক্ট করছি, এবং জাস্ট যেরকম নিয়ম, সরি, এইভাবে এই পর্যন্ত অ্যাটাচড হবে, এবং 60-এর এই পর্যন্ত এইভাবে অ্যাটাচ হবে। তার মানে দেখো এখানে যেটা আমি বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, যে এখানে কিন্তু প্রস্থটা বার গ্রাফের ক্ষেত্রে বেড়ে গেল, বাড়লো না? 30 থেকে 60-এ ফ্রিকোয়েন্সি বেশি আছে আনইকুয়ালে, আনইকুয়ালে আছে বলে কি হয়েছে, এটা অনেকটা বেড়ে গেল। আমরা পরেরটাতে যাব, পরেরটাতে কি আছে, 60 থেকে 70-এ আছে কত, 12। এই যে 60 থেকে 70-এ আছে 12, তাহলে 60 থেকে 70, এই 60, 60 থেকে 70-এ আছে 12, তাহলে 60 থেকে 70 বাকি প্রসেস একই, 60 থেকে 70-এ আছে 12, আমরা টেনে দিলাম 60 থেকে 70-এ আছে 12। পরেরটা কি আছে, 70 থেকে 80 আছে 7, এই যে 7, এটা নয় কিন্তু 7, 70 থেকে 80 আছে 7, তাহলে 7 কোথায় হবে, এই যে 7, 6, 7, এইভাবে যে প্রসেস, সেম প্রসেস, একই প্রসেস। ঠিক আছে, 7 আমি এস্টিমেট করলাম যে এখানে 7 হবে, 70 থেকে 80 আমি এখানে 7 টেনে দিলাম। এবং পরেরটা দেখো কি আছে, পরেরটাতে আছে 80 থেকে দেখো 100, মানে টোটাল টানতে হবে। এই যে 80 থেকে 100 কত আছে, 3, তাই তো 3 বেরিয়েছে, তাহলে 80 থেকে 100 কোনটা, 80 থেকে সম্পূর্ণরূপে 100, এটাকে টানতে হবে 3, তার মানে এখানে 3 কোথাও আছে, এটা যদি 2 হয় এখানে 3 হবে, এরকম জায়গায় 3 হবে, তাহলে আমি যদি টানি কোথায় হবে, এখানে 80 থেকে 100 এইভাবে কমপ্লিট হবে। ঠিক আছে, তার মানে দেখো এটা হচ্ছে আনইকুয়াল ফ্রিকোয়েন্সি যে বন্টন হিস্টোগ্রামের ক্ষেত্রে, সেই হিস্টোগ্রামের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি যে বারের প্রস্থ, ঠিক আছে, উচ্চতাও আলাদা হবে এবং প্রস্থও কিন্তু এখানে আলাদা আলাদা হচ্ছে। কিন্তু ইকুয়ালের ক্ষেত্রে কি হচ্ছে, ইকুয়ালের ক্ষেত্রে তোমার তাদের প্রস্থটা কিন্তু একই থাকছে, তাদের উচ্চতা কিন্তু, উচ্চতা কিন্তু কি হচ্ছে, উচ্চতা আলাদা আলাদা থাকছে। এটা হলো তোমার হিস্টোগ্রাম, হয়েছে। এরপরে আরো যে দুটো আছে, আরো যে তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি কার্ভ এন্ড ফ্রিকোয়েন্সি পলিগন, আর একটা হচ্ছে অজাইব, দেখো লেস দেন এন্ড মোর দেন প্রসেস। ঠিক আছে, আমরা পরেরটাতে চলে যাব। পরে দেখো আছে, পরে আছে গিয়ে ফ্রিকোয়েন্সি কার্ভ সিম্পল, আচ্ছা ফ্রিকোয়েন্সি পলিগন আগে করি, তারপরে ফ্রিকোয়েন্সি কার্ভ করব। বা পলিগন মানে হচ্ছে বহুভুজ, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি পলিগন মানে হচ্ছে বহুভুজ। এক্ষেত্রে কি করছি, এক্ষেত্রে আমি অ্যাজ ফর এক্সাম্পল কতগুলো ডাটা নিচ্ছি। মনে রাখবে এই যে ফ্রিকোয়েন্সি যে পলিগন, সেই ফ্রিকোয়েন্সি পলিগনকে তুমি দুটো মেথডের মাধ্যমে করতে পারো, একটা হচ্ছে হিস্টোগ্রাম, কি একটা হচ্ছে হিস্টোগ্রামের মাধ্যমে মাধ্যমে করতে পারো মিড পয়েন্ট গুলোকে যোগ করে, ঠিক আছে, আবার একটা উইদাউট হিস্টোগ্রাম ছাড়া তুমি করতে পারো। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি? আর এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি পলিগন মানে আমি যদি ডেফিনেশনে বলি, মনে রাখবে রাশি তথ্যের যে রাশি মালার যে বন্টন আছে, সেই বন্টনকে যদি আমি কয়েকটি তোমার হচ্ছে পলিগনের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তখন সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি পলিগন। এখন এই ফ্রিকোয়েন্সি পলিগনকে দুটো মেথডের সাহায্যে করা যেতে পারে, একটা হচ্ছে হিস্টোগ্রামের মিড পয়েন্ট গুলোকে আমরা যোগ করে করতে পারি, 2 নম্বর হচ্ছে গিয়ে উইদাউট হিস্টোগ্রামের মাধ্যমে আমরা করতে পারি। আর ফিচার্স কি আছে, এর ফিচার্স হচ্ছে কি, এটি কন্টিনিউয়াস সিরিজ যে আছে, কন্টিনিউয়াস সিরিজের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, বা কন্টিনিউস ডাটার ভিত্তিতেই কিন্তু করা হয়। আর এই ক্ষেত্রে মনে রাখবে ফ্রিকোয়েন্সি পলিগনের যে লাইনটা আমাকে করতে হবে, সেটা অলওয়েজ কিন্তু স্কেলের মাধ্যমে যোগ করতে হবে, স্কেল ছাড়া কিন্তু হবে না। তাহলে আমি প্রথমে দেখাচ্ছি উইথ হিস্টোগ্রামের সাহায্যে কিভাবে ফ্রিকোয়েন্সি পলিগন অঙ্কন করা হয়। ঠিক আছে, তাহলে আমি এখানে মার্কস নিচ্ছি, আমি শর্টে লিখছি, এখানে স্টুডেন্ট এস লিখছি, তাহলে 0 থেকে 20,
20 থেকে 40, ঠিক আছে, 40 থেকে হচ্ছে কি তোমার 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100, ঠিক আছে। এখানে মার্কস লিখলাম 6, এখানে 5, এখানে 33, এখানে 14, এখানে 6। এবারে এখানে কি সিম্পলি আমরা কি করব না, তোমার হচ্ছে হিস্টোগ্রাম করব। হিস্টোগ্রাম করব আমরা যেভাবে করেছিলাম, এই যে 20, 40, আবার সেই 20, 40, যেহেতু গ্যাপ ইন্টারভ্যাল সেম আছে 40, আপার ক্লাসটাকে নিতে হবে 60, 80 এবং 100। আর এদিকে ফ্রিকোয়েন্সি গুলো যেরকম তুমি স্কেল অনুযায়ী নেবে, 5 নাম্বার অফ স্টুডেন্ট, 5, 10, 15, 20 এইভাবে নেবে, 20, 25, 25, 30, 35, 40 এইভাবে নেবে, ঠিক আছে। এখন কি আছে, এখন 20 থেকে তোমার হচ্ছে 0 থেকে 20 হচ্ছে কি, যেটা 0 থেকে 20 যেটা আছে তার কত আছে, তার হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি কত আছে, 6 আছে। তাহলে তুমি 6 থেকে এইভাবে টানলে 20 থেকে 20। পরেরটা কত আছে, 20 থেকে 40-এ 5 আছে, তাহলে 20 থেকে 40-এ তুমি 5 টানলেই হবে। পরেরটা কত আছে, 40 থেকে 60, 40 থেকে 60 আছে 33, তাহলে 33 এই অবধি যাবে। এটা হিস্টোগ্রামের মাধ্যমে ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে, 60 গেল। তারপর 14 আছে, 60 থেকে 80, 14 আছে, তাহলে 14 তুমি এইখান থেকে টানলে 14ই হবে। এবং 80 থেকে 100 কত আছে, 80 থেকে 100 আছে 6, তাহলে এই অবধি 6 হবে, 5-এর থেকে একটু বেশি হবে 6, এইভাবে তুমি টানলে, বুঝেছে। এইবারে দেখো কি হবে, এইবারে প্রত্যেকটির যে মিড পয়েন্ট থাকবে, এই যে আয়তলেখগুলি যেগুলি বেরিয়েছে, এক একটি বার গ্রাফ বারগুলি বেরিয়েছে, একটি বারে একটি বারে, এর তো নির্দিষ্ট লেন্থ আছে একটা, তুমি সেটি স্কেলের সাহায্যে মেপে নেবে। স্কেলের সাহায্যে মেপে ঠিক মাঝখানে যে পয়েন্ট হবে সেই পয়েন্টে একটি মিড পয়েন্টে একটি পয়েন্ট দেবে, এখানে একটি পয়েন্ট দেবে, প্রত্যেকটি পয়েন্ট দেবে, এখানে পয়েন্ট দেবে, এখানে পয়েন্ট দেবে, এখানে পয়েন্ট দেবে, ঠিক আছে। এবারে কি করবে, এরপর হচ্ছে কি তুমি স্কেল স্কেল বসিয়ে তুমি টানবে। স্কেল হাত ইউজ না, আমি হাতে করে এখানে দেখাচ্ছি, কিন্তু স্কেল ইউজ করবে। এখান থেকে এইভাবে, এখান থেকে এইভাবে স্কেল বসাবে, টানবে, পয়েন্টে প্রত্যেকটি স্কেল বসাবে, টানবে। এখন এখান থেকে এইভাবে এবং 100-তে এসে এটা এইভাবে মিশে যাবে। এখানে 0 থেকে শুরু হয়েছে, এখানে 100-তে এসে মিশবে। এখন যদি এটাকে মুছে দেওয়া যায়, তখন সেটা হচ্ছে কি তোমার বারগুলো উঠে যাবে এবং দেখতে একটু অন্যরকম লাগবে। এটা হচ্ছে কি আয়তলেখ কে ব্যবহার করে আমি যখন ফ্রিকোয়েন্সি পলিগন আঁকছি, সেই ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে। এখন যদি আমি হিস্টোগ্রাম ব্যবহার না করে আঁকতে চাই, তখন কিন্তু আমাকে এই যে তোমার আরেকটি কলাম কিন্তু বাড়াতে হবে। সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে মিড পয়েন্ট কিন্তু বের করতে হবে কার, এই যে তোমার 0, এই যে ক্লাস যে লিমিট গুলো আছে বা ক্লাস বাউন্ডারি যেগুলো আছে, সেই ক্লাস বাউন্ডারি কি করতে হবে, মিড পয়েন্ট বের করতে হবে। তাহলে আমাকে আরেকটি টেবিল বাড়াতে হবে, কলাম বাড়াতে হবে। এক্ষেত্রে লিখে রাখো, আরেকবার লিখো, এখানে স্টুডেন্ট, আমি সহজে এখানে লিখবে মিড পয়েন্ট, মিড পয়েন্ট, আমি ছোট সংক্ষেপে লিখছি। তাহলে 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 40 থেকে 60, 60 থেকে 80, সেম ডাটা, 80 থেকে 100, ঠিক আছে। এখানে স্টুডেন্ট কত ছিল, 6, 5, 33, 14, 6। এবারে মিড পয়েন্ট, মিড পয়েন্ট কি, তার মানে হচ্ছে কি যে 10, 0 থেকে 20 এর মিড পয়েন্ট কত বেরোবে, কত বেরোবে, মানে যদি ভাগ করো, 20-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 10। 0 থেকে 20 10 বেরোবে না, তাহলে মিড পয়েন্ট কত হবে, এটা 10 হবে। 20 থেকে 40 এর মিড পয়েন্ট কত হবে, 20 দুটোই যোগ করো, দুটোই যোগ করে 2 দিয়ে ভাগ, মিড পয়েন্ট বের করতে গেলে দুটোই যোগ করে 2 দিয়ে ভাগ। ব্যাপারটা বুঝতে পারছো কি, দুটোই যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 20 আর 40-এ যদি যোগ করো 60 হয়, 60-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 30 হয়, তাহলে 30 লিখলে। এর মিড পয়েন্ট কত, 60 আর 40-এর মিড পয়েন্ট 100 হয়, 100 হয় টোটাল, মিড পয়েন্ট কত হবে, 50 হবে। এটার কত হবে, যোগ করলে 140, 140-এর হবে 70, এটার কত হবে 180, 180-এর হবে 90, বুঝেছে। এখন এই মিড পয়েন্ট কে বেস করে এই যে তোমার স্টুডেন্টের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে, সেই ফ্রিকোয়েন্সি গুলোর তোমাকে প্রেজেন্ট করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। কিভাবে করতে হবে দেখো, আমি সেম টু সেম আগের ইয়েগুলোকে নিতে হবে। 20, 40 এটা কিন্তু নিতে হবে, 40, 60, 80 এবং 100, হয়েছে।
এইবারে কি, এইবারে দেখো প্রত্যেকটার মিড পয়েন্ট আছে, তার মানে মধ্যিখানের যে ভ্যালু আছে, তোমাকে স্কেল দিয়ে কিন্তু এগুলো মাপতে হবে, কারণ নাহলে কিন্তু সমান হবে না। তাহলে 0 থেকে 20-র মাঝখানে আছে 10, ঠিক আছে, তাহলে 10 আমাকে স্কেল দিয়ে মেপে নিতে হবে, ঠিক মাঝখানটা পয়েন্ট বের করে সেটাকে 10 স্কেল দিয়ে মাপলে, ধরো এটা 1 সেন্টিমিটার হলো, এটা 1 সেন্টিমিটার হলো, এটাকে 0.5 0.5 0.5 করলেই তো তাদের মিড পয়েন্ট প্রত্যেকটা বেরিয়ে যাবে। সুতরাং এখানটা তুমি লিখবে 10, ঠিক আছে, এখানটা লিখবে কত, 20 থেকে 40-এর মিড পয়েন্ট ছিল 30, এটা কত থাকবে, এটা 50, এটা কত থাকবে, এটা 70, এটা কত থাকবে, এটা থাকবে 90, হয়েছে, এগুলো মিড পয়েন্ট। এরপরে কি, এরপরে এদিকটা করা হয়নি, এদিকে হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট যেটা ফ্রিকোয়েন্সি, সেটা দেবে কত, 5, 10, 15, 20, 25, 30, 35, 33 পর্যন্ত আছে, তুমি 35 নেবে, 5 5, এটাও এটাও ধরে নেবে যে 1 সেন্টিমিটার সমান 5 জন স্টুডেন্ট, ঠিক আছে। এইবারে এই যে মিড পয়েন্ট গুলো পেয়েছো, এই মিড পয়েন্ট গুলোকে ধরেই কিন্তু তোমাকে ছবিটা করতে হবে। তাহলে 10 যে মিড পয়েন্ট আছে তার নাম্বার স্টুডেন্ট কত বা ফ্রিকোয়েন্সি কত, 6, তাহলে স্কেল বসিয়ে এদিকে স্কেল গ্রাফে, এটা এটা তো সম্পূর্ণরূপে গ্রাফে করা হয়, সুতরাং এখানে আমি বলে দিচ্ছি স্কেল বসিয়ে তুমি আগে দেখবে এই লাইনটা যে 10 যে লাইনটা, সেই লাইনটা 6-এর কোথায় কানেক্ট করছে। তাহলে 6-এর কানেক্ট যদি করে, তাহলে এখানে একটা পয়েন্ট দেবে 6, ঠিক তার উপরেই হবে, তাহলে এটা 6 হলো, এইভাবে গোল করে এইভাবে পয়েন্টটা করতে হয়, 6 হলো, ঠিক আছে। বা এটা তুমি নাও করতে পারো, শুধু পয়েন্টটা দিয়ে রাখতে পারো। তারপরে 30, 30-এর মিড পয়েন্ট কত আছে, 30-এর মিড পয়েন্টের ফ্রিকোয়েন্সি আছে 5, তাহলে 5 পর্যন্ত তোমাকে টানতে হবে, 5, এখানে থাকবে 5, এরকম জায়গাতে 5, এভাবে গোল করে দিলে 5। তারপরে কত আছে, তারপরে আছে 33, ঠিক আছে, তারপরে 50 যে মিড পয়েন্ট তার ফ্রিকোয়েন্সি আছে 33, তাহলে 50-এর উপর স্কেল বসিয়ে তোমাকে 33 পর্যন্ত, 33-এর যে ভ্যালু সেই ভ্যালুটা মার্ক করতে হবে, এটা একটা গেল। তারপরে 70, 70 যে মিড পয়েন্ট আছে, 70 মিড পয়েন্টের কত আছে 14, তাহলে 70-এর মিড পয়েন্ট 14, আমি দেখলাম এখানে যদি 15 হয় তাহলে 14 এরকম একটা জায়গাতে হবে, ঠিক, এটাকে এরকম করে মার্ক করলে। তারপরে কত আছে 90, 90-এর কত আছে, 90-এর আছে 6, তাহলে 90-এর 6 করলে এটা যদি 5 হয় তাহলে 6 হবে 6, এরকম জায়গাতে 6টা হবে, একটু উপরে হবে। এই যে তুমি পয়েন্ট গুলো পেলে, এই পয়েন্ট গুলোকে এবার তুমি কানেক্ট করো, এটা 0 থেকে এটা কিন্তু স্কেল বসিয়ে করবে, সুতরাং এখান থেকে টানলে এই, এখান থেকে টানলে এই, এখান থেকে আবার টানলে এই, এটা স্কেল বসিয়ে হবে, ঠিক আছে, এখান থেকে টানলে এই, এটা পয়েন্টে হলো না, এটা এইভাবে হবে, এটা এই এবং এটা এই একসাথে এসে মেশাবে, ঠিক আছে। সুতরাং এই যে চিত্রটা আমরা আঁকলাম, এটা হচ্ছে কি তোমার ফ্রিকোয়েন্সি পলিগন উইদাউট হিস্টোগ্রাম, ব্যাপারটা বুঝতে পারছো তো, ফ্রিকোয়েন্সি পলিগন উইদাউট হিস্টোগ্রাম। এখন এটাকেই, ঠিক আছে, এখন এটাকে যদি তুমি ফ্রি হ্যান্ডে যুক্ত করে দাও, এই যে পয়েন্টগুলো তুমি পেলে, মিড পয়েন্ট বের করে এটাকে পেলে, এই পয়েন্টগুলোকে তুমি যদি এই যে আমি হাতে যোগ করলাম, ফ্রি হ্যান্ড কার্ভে যদি যোগ করে দাও, তখন সেটা কি হবে, তখন সেটা হয়ে যাবে গিয়ে ফ্রিকোয়েন্সি কার্ভ, পলিগনের মতো তখন দেখতে লাগবে না, আমরা হাত দিয়ে টানবো, তার জন্য কোথাও বেঁকে যাবে, কোথাও ইয়ে হবে, তখন সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি কার্ভ। এটা এটা এই ফ্রিকোয়েন্সি পলিগন এবং ফ্রিকোয়েন্সি কার্ভের অঙ্কন প্রণালী খানিকটা একই রকম, ঠিক আছে, এটা গেল ফ্রিকোয়েন্সি পলিগন। এখন লাস্ট যে আছে, প্রথমের যে বেসিক জিনিসের লাস্ট যেটা আছে তোমাদের হচ্ছে অজাইব বা অগাইব, যেটাকে বলা হয়, যেটাকে লেস দেন এবং মোর দেন প্রসেস। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন গেল, এটাকে যখন স্কেলের সাহায্যে যুক্ত করছি তখন সেটাকে পলিগন হচ্ছে, যখন সেটাকে বাই ফ্রি হ্যান্ড কার্ভে আমরা যুক্ত করছি তখন সেটা হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি কার্ভ, কিন্তু প্রসেস কিন্তু একই, ঠিক আছে, এটা গেল ফ্রিকোয়েন্সি পলিগন। এইবারে দেখো আছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অজাইব, যেটাকে বলছে বা অগাইব বলা হয়, ঠিক আছে, কি অজাইব, এখানে লেস দেন এবং মোর দেন পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা হয়। তাহলে কি, এটা লেখো হেডিং, অজাইব লিখো আগে। মনে রাখবে অজাইব সবসময় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এবার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কিভাবে হয় সেটাও এটাতেই কিন্তু দেখতে হবে, একটা টেবিল করতে হবে। অজাইব কি হয়, অজাইবে লেস দেন এবং মোর দেন দুটো কার্ভ করা হয়, একটা লেস দেন পদ্ধতির মাধ্যমে, একটা মোর দেন পদ্ধতির মাধ্যমে, ঠিক আছে। লেস দেন ব্যাপারটা কি, মোর দেন ব্যাপারটা কি, আমরা আসি টেবিল করলে তবে বুঝতে পারবে, স্ট্যাটিস্টিকের ব্যাপারগুলো মুখে বলার থেকে যখন খাতাতে করবো তখন সেটা সহজেই বুঝতে পারবে। তাহলে ধরো দেখো এখানে ক্লাস আছে, আমার ক্লাস আছে,
ফ্রিকোয়েন্সি আছে, এই তোমার দুটো দেওয়া থাকবে। তাহলে 30 থেকে 40 আমি লিখছি, একটা ডাটা নিচ্ছি, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 ডাটা নিলাম। এরপরে কি ফ্রিকোয়েন্সি প্রত্যেকটির আছে, আমি ছোট ছোট ডাটা নিচ্ছি, 2, 3, 5, 7, 6, 2 দি টোটাল কত হয়েছে আমার এখানে? টোটাল এখানে হচ্ছে কি 25, টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 25। এখন কি করতে হবে, অজয় যে চিত্রটি বানাতে গেলে আমাকে লেস দেন টাইপের ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে এবং মোর দেন টাইপের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। লেস দেন টাইপ সব সময় হচ্ছে কি তোমার যে আপার ক্লাস থাকবে, এই যে আপার ক্লাস, সেগুলোর উপর বেস করে হবে, এবং মোর দেন হচ্ছে কি এই যে লোয়ার ক্লাস, সেই লোয়ার ক্লাসের উপর ভিত্তি করে কিন্তু হবে। তাহলে তোমাকে এখানে একটা জিনিস লিখতে হবে, সেটি হচ্ছে লেস দেন টাইপ, লেস দেন টাইপ, এবং এখানে সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ লেস দেন, এটা টেবিলে বের করতে হবে। তাহলে আমাকে লিখতে হবে, আমি কি বললাম, লেস দেন টাইপ যখন বের করব তখন আমি এই যে আপার ক্লাস যেগুলো আছে সেই আপার ক্লাসগুলোকে ধরে বের করব, ঠিক আছে? তার মানে লেস দেন 40, লেস দেন 40 ফ্রিকোয়েন্সি, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ ফোকাসটা গন্ডগোল হয়েছিল। তাহলে লেস দেনে কি, আগে ব্যাপারটা বোঝো, লেস দেন কি? লেস দেন মানে হচ্ছে যে আপার ক্লাস যেগুলো আছে, ঠিক আছে, যে আপার ক্লাস, সেই আপার ক্লাসের লেস দেন মানে 40 এর লেস দেনে কতগুলো ফ্রিকোয়েন্সি আছে, এইভাবে বের করতে হবে, এইভাবে 2। 50 এর নিচে কতগুলি থাকবে, 2 এর সাথে 3 যোগ হবে 5, ঠিক আছে? এইভাবে কিন্তু ব্যাপারটা দেখো। তাহলে আমি এখানে যদি লিখি যে লেস দেন 40, লেস দেন 40 কি হবে, লেস দেন 40 আগে, লেস দেন 40 আগে কতটি থাকবে, এর ফ্রিকোয়েন্সি কত হবে, 2। এবার লেস দেন কি বলেছি, লেস দেন টাইপের ক্ষেত্রে আপার ক্লাসগুলো নিতে হবে। তাহলে লেস দেন 50 ক্ষেত্রে কি হবে, লেস দেন 50 ক্ষেত্রে 2 এর সাথে 3 যোগ হবে, কারণ 50 এর আগে তো এটাও তো হবে, 50 এর নিচে তার মানে কি 30 এর উপরেও থাকবে, 40 এর উপরে থাকবে। তাহলে কি হবে, এই দুটো যোগ হবে, 40 থেকে 50 আছে, তার মানে 50 এর নিচে এই দুটো আছে, তাহলে 3 আর 2 যোগ হলো 5, ঠিক আছে? প্রত্যেকটি কিন্তু এবার যোগ হয়ে যাবে। তাহলে লেস দেন 60 মধ্যে কত হবে, প্রত্যেকটি হয়ে যোগ হবে 10, এর কত আছে 10 যোগ হবে। তারপর লেস দেন 70 কত হবে, 10 এর সাথে 7 যোগ হবে, 10 এর সাথে 7 যোগ হবে কত হবে, 17। তারপর লেস দেন তোমার হচ্ছে কি তোমার 80 কত হবে, 17 সাথে 6 যোগ হবে কত হবে, 23 হবে, ঠিক আছে? তারপরে আবার লেস দেন 90 কত হবে, এটা 23 এর সাথে আবার 2 যোগ হবে, 25 হবে। তাহলে দেখো 25 মিলেছে টোটাল, এই 25 আর 25 টোটাল মিললো, মিলে গেলে জানবে তোমার ক্যালকুলেশন ঠিক হচ্ছে, হয়েছে? তাহলে আমি আগে দুটো ডাটা বের করে নিই। তাহলে আমি কি বললাম, লেস দেন টাইপের ক্ষেত্রে কিউমুলেটিভ যে তোমার ক্লাস আছে, সেই ক্লাসের যে আপার ক্লাস গুলো আছে সেই আপার ক্লাস গুলো নেব, ঠিক আছে? এবার আসবো মোর দেন, মোর দেন টাইপ, এদিকে লিখবে মোর দেন টাইপ এবং এখানে লিখবে ফ্রিকোয়েন্সি, প্রত্যেকটি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি বেরোবে। দেখো মোর দেন টাইপের ক্ষেত্রে আমি কি বলেছি, মোর দেন টাইপের ক্ষেত্রে যে ক্লাসের যে লোয়ার ক্লাসগুলো সেগুলো নিতে বলেছি। তাহলে আমি লিখবে মোর দেন 30 এর বেশি কতগুলো থাকবে, 30 এর বেশি কতগুলো থাকবে মোর দেনের ক্ষেত্রে, মোর দেনের ক্ষেত্রে পুরোটাই তো 30 এর বেশি থাকবে। 25টা যে টোটাল আমার নাম্বার আছে সেই নাম্বারগুলো কি, সেই নাম্বারগুলো সবই হচ্ছে কি তোমার 30 এর উপর, মোর দেন 30 এর উপর। এখন যদি বলে যে মোর দেন 40 কতগুলো আছে, মোর দেন 40 কতগুলো আছে, তখন কি হবে, তখন কি হবে, তখন 25-এর থেকে দুটো বাদ যাবে, কারণ এই দুটো তো আছে 30 থেকে 40-এর মধ্যে, 40-এর উপর তো এই দুটো বাদ দিয়ে আছে। এইভাবে প্রত্যেকটির সাথে কিন্তু বিয়োগ করতে হবে, টোটাল যে নাম্বার অফ অবজারভেশন আছে সেই নাম্বারের সাথে প্রত্যেকটি এখানে যে ফ্রিকোয়েন্সি সেগুলো বিয়োগ করলে তোমার ফ্রিকোয়েন্সি গুলো আমরা পাবো। দেখো মোর দেন যদি আমরা করি বুঝতে পারবে, তাহলে আমরা বলতে পারি মোর দেন 30, মোর দেন 30। হ্যাঁ নিচে থেকেও করতে পারো, নিচের থেকেও নো ডাউট, কোনো সমস্যা নেই, নিচে থেকেও করতে পারো, ঠিক আছে? নিচের থেকেও যোগ করে করতে পারো, হ্যাঁ অসুবিধা নেই, ওটাও হবে। তাহলে দেখো মোর দেন 30-র ক্ষেত্রে কি হবে, এগুলো তো সবগুলোই মোট 25টি যে নাম্বার অফ অবজারভেশন আমার রয়েছে সেগুলি কি, সেগুলি অলওয়েজ 30-এর বেশি,
মোর দেন 30 মানে কি 30-এর বেশি, তাহলে আমরা এখানে লিখতে পারি 25 হয়েছে। এবার যদি বলি মোর দেন হচ্ছে কি তোমার 40, মোর দেন 40 মানে কি এই 2 বাদ দিয়ে সবগুলোই 40, তাহলে 2 বাদ দাও, 25 থেকে 2 বাদ দিলে 23 হবে, 23 হয়েছে। এবার যদি বলি মোর দেন 50, তাই তো মোর দেন 50 মানে কি এই যে তোমার 3 বাদ যাবে, 50 থেকে 60 তোমার 3 বাদ যাবে, মোর দেন এর মধ্যে কতগুলো আছে তখন এই 3টি বাদ যাবে, তখন সেটি কত কত হবে, সেটি 20 হবে। এইভাবে প্রত্যেকটি বার করতে হবে। মোর দেন 60 কত হবে, মোর দেন 60 তোমার হচ্ছে কি 5 বাদ যাবে, 15 হবে। ঠিক আছে, আবার হচ্ছে কি তোমার মোর দেন 70 কত হবে, মোর দেন 60 70 হবে গিয়ে তোমার 15 থেকে 8 হবে, এটা 8 হবে। আর এটা হবে মোর দেন 80, 80-র বেশি কতগুলো থাকবে তখন হচ্ছে কি তোমার এই যে তোমার 6 2 হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছো তো? কি হলো তাহলে আমরা লেস দেন পদ্ধতি এবং মোর দেন পদ্ধতির মাধ্যমে দুটোর ফ্রিকোয়েন্সি কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে বুঝতে পারবে। এবং যা কাজ হবে, যা কাজ হবে তোমার এই লেস দেন এবং মোর দেন যে আমরা ফ্রিকোয়েন্সি পেয়েছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির উপর বেস করে আমাদেরকে কিন্তু করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা লেস দেন করব এবং তারপরে আমরা তোমার হচ্ছে মোর দেন করব। ছবিটা কি রকম হবে দেখো, সেম আমরা কি দেখাই, আমরা এক্স এক্সিস বরাবর কি দেখায় সবসময়, অলওয়েজ আমরা এক্স এক্সিস বরাবর ক্লাস লিমিট দেখাই এবং ওয়াই এক্সিস বরাবর এদিকটা ওয়াই এক্সিস থাকে, ওয়াই এক্সিস বরাবর আমরা কি দেখাই, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি দেখাই। তাহলে এটা আমাকে ধরে নিতে হবে যে 1 সেন্টিমিটার সমান তখন হচ্ছে 5, নাম্বার অফ ফ্রিকোয়েন্সি 5, তাহলে আমি করলাম 5 10 15, ঠিক আছে 15 20 25 30 35 ধরলাম। ঠিক আছে, এতগুলো আছে কি 25টা আছে, তাহলে লিখো 5 10 15 20 25 30 35। আর এদিকে কি করব, এইদিকে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এক্ষেত্রে আপার ক্লাস নেওয়া হবে না লোয়ার ক্লাস নেওয়া হবে। তুমি অ্যাজ পার 1 সেন্টিমিটার সমান 30 40 50 60 70 80 90 100 100 পর্যন্ত নিতে পারো। ঠিক আছে, অসুবিধা নেই। কারণ মাঝে এখানে ব্রেক করবে, এখানে 30 থেকে শুরু হয়, 30 থেকে 40 থেকে শুরু হয়েছে, মাঝে এখানে ব্রেক করবে, ব্রেক একটা মার্কস থাকা ভালো। ঠিক আছে, যেহেতু 30 থেকে 40 আমার ক্লাস যে আছে সেই ক্লাস 30 থেকে 40-এ শুরু হয়েছে হয়েছে। এইবারে কি করতে হবে, এইবারে আমাকে লেস দেন টাইপটা ফলো করতে হবে। লেস দেন টাইপ প্রথমে বসাবো, তাহলে লেস দেন টাইপে কি আছে, লেস দেন টাইপে আছে 40, 40-র ফ্রিকোয়েন্সি আছে 2, তার মানে 40 আমি এখানে কোথায় আছে দেখি, তার মানে 40 আমার এটা, 40-র কত আছে 40 2 আছে, তার মানে আমি এখানে পয়েন্ট দিলাম 40 হলো 2। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে আছে লেস দেন 50, 50-র কত আছে 50-র আছে 5, তাহলে 50 আমার এখানে আছে অলরেডি, তাহলে 50-র আমি কি করলাম 50-র একটু পরে হবে 5 এর দিলাম। তারপরে কত আছে 60, 60-এর কত আছে 60-এর আছে 10, তাহলে আমি 10 ফ্রিকোয়েন্সি কোথায় আছে দেখবো, এখানে 10 আছে, তাহলে এইভাবে গ্রাফে, এগুলো সব গ্রাফে করে তো, এখানে আছে 10। 70s কত আছে 17 আছে, তাহলে 70 যে 17 এইভাবে বসাও, 70 এর আছে 17 এইভাবে বসাও 17 এখানে। 80s এ কত আছে 23, 80-র আছে 23, তাহলে এইভাবে বসাও 23। 90s কত আছে 90s আছে 25 25, তাহলে 25 এখানে বসাও, যদিও এটা বেশি, এগুলো দেখেন 25 বসাও, এটা 23 হবে। তারপরে কি করবে, তারপরে এটাকে এইভাবে ফ্রি হ্যান্ডে তোমরা কিন্তু যোগ করবে। এই যে এটাকে যখন বলছি এটাকে অজাইব বলা হচ্ছে, ঠিক আছে, অজাইব কার্ভ বলা হচ্ছে। এটা গেল হচ্ছে লেস দেন। এখন মোর দেনের ক্ষেত্রে কি করবে, মোর দেনের ক্ষেত্রে আমার তথ্য রয়েছে, এই যে মোর দেন, মোর দেন 30-এর কত ফ্রিকোয়েন্সি 25, তাহলে মোর দেন 30-এর কত হবে 25, তাহলে 30-এর উপর পর্যন্ত টানো, 25 কোথায় আছে এইখানে, এখানে 25 আছে। তারপরে কত আছে, তারপরে আছে মোর দেন 40, 40-এ কত আছে 23, তাহলে 40-এর আমি যদি করি 40-এর 23, তাহলে এখানে থাকবে 23। তারপরে কত আছে 50, 50-এর কত আছে 20, তাহলে 50-এর 20 করো, 50-এর 20 কত কোথায় এখানে করো 50-এর 20। তারপরে কত আছে 60-এর কত আছে 60-এর আছে 15, তাহলে তোলো 60-এর আছে 15, এই পর্যন্ত থাকবে 60-এর 15। 70-এ কত আছে 70-এর আছে 8, 70-এর আছে 8, তাহলে একটু নিচের দিকে নেমে আসবে 70-এর 8। আর আছে 80s-এর কত আছে 80s-এর আছে 2, 80s-এর আছে 2,
আর 90s এ তোমার আছে 0 হয়ে যাবে 90s এ, তার মানে এখানে এসে চলে যাবে, তার মানে আমি যদি যোগ করে এইভাবে কানেক্ট করি রেখাটা, ঠিক এই রকম ভাবে রেখাটা হচ্ছে। ঠিক আছে, এই যে চিত্রটাকে, এটাকেই বলা হচ্ছে কি, এটাকেই অজাইভ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভও বলা হয়। তারপর যদি বলা হয় যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ কোথায় বা কোন চিত্রে ব্যবহার করা হয়, সেটা সবসময় অলওয়েজ অজাইভ যে চিত্র, অজাইভ চিত্র ব্যবহার করা হয়। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, যেটা হচ্ছে এই যে যেখানে ইন্টারসেক্ট করছে, এটা হচ্ছে এটা এটা কি কার্ভ, এটা হচ্ছে লেস দেন টাইপ, এটা হচ্ছে মোর দেন টাইপ। এই লেস দেন এবং মোর দেন, এই লেস দেন এবং মোর দেন যেখানে ইন্টারসেক্ট করেছে, সেই বরাবর যদি আমি একটি হরাইজন্টাল লাইন টানি এক্স এক্সিস এর পারপেন্ডিকুলারি, এই যে এক্স এক্সিস এর, এবং যেখানে ইন্টারসেক্ট করছে এই এক্স এক্সিস এ, সেখানে যে ভ্যালুটি আমরা পাবো, এখানে যে ভ্যালুটি পাবো সেটি হচ্ছে মিডিয়ান ভ্যালু, যেটা 60 থেকে 70, এটা হচ্ছে 62, তাহলে আমরা পেলাম 62 হচ্ছে গিয়ে মিডিয়ান ভ্যালু। এটা হচ্ছে মিডিয়ান ভ্যালু, আর এই চিত্রটা হচ্ছে অগাইভ। ঠিক আছে, এই চিত্রটাকে বলা হয় অগাইভ। এগুলো আমরা স্ট্যাটিস্টিকে যখন আমরা গ্রাজুয়েশনসে পড়ি, তখন এগুলো খুব সুন্দরভাবে চিত্রের মাধ্যমে চিত্রায়িত করি, বা এই যে টেবিলগুলো, এগুলো আমরা হেপাজেটলি দেখলে সেগুলো আরো সুন্দরভাবে কলাম এবং রো এর মাধ্যমে আমরা কিন্তু ভাগ ভাগ করে করে থাকি। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই যে নর্মাল যে বেসিক ইনফরমেশন গুলো স্ট্যাটিস্টিকের, সেগুলো শুরু হলো। আগামী ক্লাসে তোমাদের যে সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, সেই সেন্ট্রাল টেন্ডেন্সি করাবো, সেটা রবিবার হবে, রবিবার সকালে। ঠিক আছে, এই পর্যন্ত বলো যদি কারো কিছু অসুবিধা থাকে।